আজকে বেসিক্যালি আমরা আহ, যেটা জানবো সেটা হচ্ছে যে মানে আমরা গত ক্লাসে আমরা মেশিন লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক জিনিসগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একটা স্পেশাল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানবো, যেটাকে বেসিক্যালি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বলে বা অনেকে এটাকে সিএনএন বলে। সো এটা একটা হিউজ মানে বুম করে ফেলছে মানে এই নিউরাল নেটওয়ার্ক সেক্টরটাতে। আপনারা খেয়াল করলে দেখবেন যে মেশিন লার্নিং এর বেসিক্যালি অনেক ধরনের অনেক সেক্টরে মেশিন লার্নিং আসলে ইউজ হয়। ফর এক্সাম্পল এনএলপি একটা সেক্টর যেখানে মেশিন লার্নিং ইউজ হয়। তারপর ধরেন আহ, উম, আহ, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন, সেখানে ইউজ হয়। তারপর হচ্ছে মানে নর্মাল ডেটা প্রসেসিং, মানে ফর এক্সাম্পল আইওটিতেও মেশিন লার্নিং ইউজ হয়। এরকম ডিভাইস, যেই ডাটাগুলা কালেক্ট করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অনেক ডাটা কালেকশন হয়, সেগুলোতেও মেশিন লার্নিং ইউজ হয়। এটাকে আমরা টাইনি এমএল বা এজ কম্পিউটিং ডিভাইসে মেশিন লার্নিং ডিপ্লয়মেন্ট বলি। তারপরে হচ্ছে তারপর কি হতে পারে, তারপর হতে পারে ধরেন আহ এই যে গ্রামীণ ফোন বা এয়ারটেল, রবি, এই ধরনের অনেক কোম্পানি তারা কাস্টমার ডেটা অ্যানালাইসিস করাতে মেশিন লার্নিং ইউজ করে। তো এরকম অনেকগুলা সেক্টর হতে পারে মেশিন লার্নিং এর। এর মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে কম্পারেটিভলি সবচেয়ে বেশি অ্যাডভান্সমেন্ট আসলে চলে আসে হচ্ছে কম্পিউটার ভিশনে। ঠিক আছে, কম্পিউটার ভিশনে প্রচুর পরিমাণ অ্যাডভান্সমেন্ট চলে আসে এবং সেইটা বেসিক্যালি আসে হচ্ছে সিএনএন এর হাত ধরে। সো সিএনএন এর একটা বড় ইম্প্যাক্ট আছে এখন পর্যন্ত। কম্পিউটার ভিশনের যত কাজ হয় বেশিরভাগ কাজই আসলে সিএনএন বেসডই হয়। তো এই কারণে সিএনএন এর গুরুত্বটা আসলে প্রচুর। ঠিক আছে, এই জন্য সিএনএন বোঝাটাও আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এবং এটার বেসিকটা বুঝলে আপনারা এটার অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে পারবেন। সো আমি ট্রাই করবো আজকে একটু বেসিকটা ক্লিয়ার করতে। আচ্ছা, সো প্রথমে আমরা একটু রিভিউ করি যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কারণ ওই জিনিসটাই আসলে ওই জিনিসটা দিয়ে আসলে আমরা সিএনএনটাকে ডেভেলপ করব। সো আগের কনসেপ্টটা আবার একটু রিভিউ করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা গত ক্লাসে বেসিক্যালি মেইনলি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে মেশিন লার্নিং কি জিনিস ছিল এবং নিউরাল নেটওয়ার্ক কি। সো এই দুইটা জিনিস কি ছিল, আমরা মেশিন লার্নিং এর মাদার ল পড়েছিলাম বা একটা মেইন ল পড়েছিলাম, যেটার বেসিসে আসলে মেশিন লার্নিং কাজ করে। সেটা হচ্ছে যে একটা ফর্মুলা, যে ফর্মুলার দিকে তাকালে আসলে আমরা বেসিক্যালি তিনটা জিনিস দেখতে পারি। একটা হচ্ছে W1, W2, W3, এগুলাকে আমরা বলতেছিলাম ওয়েটস। হুম। আর X1, X2, X3, এরকম করে করে অনেকগুলা মানে অনেক পরিমাণ হতে পারে, সেগুলাকে আমরা বলতেছিলাম ফিচার্স। ঠিক আছে, সো ওয়েটস এবং ফিচার্স কি করে, ফিচার্স ইজ বেসিক্যালি দ্য র ডেটা, মানে যেগুলোর উপরে আমরা মেশিন লার্নিং ইউজ করব বা যেগুলোর উপর বেসিসে আমরা কোনো একটা ডিসিশন মেক করব, ওটা ছিল বেসিক্যালি ফিচার্স। আর ওই ফিচার্স গুলোকে, কোন ফিচারকে কতটুকু গুরুত্ব দিব, কোন ফিচারটার ইম্পর্টেন্স কতটা হবে, সেইটা ডিফাইন করা বা সেইটা মানে সেটা হচ্ছে নির্ধারণ করার কাজটা করে বেসিক্যালি ওয়েট। সো কোনো ফিচারের গুরুত্ব যদি বেশি থাকে, যেমন X1 এর গুরুত্ব ধরে নিলাম বা X1 এবং X2 এর গুরুত্ব বেশি, সেক্ষেত্রে W1 এবং W2 এর পরিমাণ বেশি হবে। সেটা হতে পারে 0.6, 0.4, এরকম করে। আর এমন যদি হয় X3 এর কোনো গুরুত্ব নাই, সেক্ষেত্রে W3 সমান হয়ে যাবে 0। ঠিক আছে, দ্যাট মিনস কোনো গুরুত্ব নাই, বাট খুব মিনিমাম যদি কোনো একটা গুরুত্ব থাকে তাহলে সেটা হতে পারে 0.01 বা 0.1। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে কোনো কোনো ফিচার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলাকে বেশি ওয়েট দেওয়ার মাধ্যমে আমরা বেশি গুরুত্ব দিব, এবং যেই ফিচারগুলোর গুরুত্ব কম সেগুলোকে কম ওয়েট দেওয়ার মাধ্যমে আমরা কম গুরুত্ব দিব। ওকে, তো এইগুলা অ্যাকচুয়ালি কি করতেছিল, এগুলা যেগুলা করতেছিল যে এই অংশগুলোকে আসলে কম্বাইন করে আমরা আসলে আউটপুটটা জেনারেট করতেছিলাম। সো আউটপুট জেনারেশনে কে কতটুকু ইফেক্ট ফেলতেছে, এটাই বেসিক্যালি এই প্রত্যেকটা অংশের কাজ, মানে আউটপুট জেনারেশন ইফেক্ট ফেলা। সো যেই অংশটুকুর গুরুত্ব যত বেশি সে তত বেশি ইফেক্ট ফেলবে আউটপুটে, যেই ফিচারটার গুরুত্ব কম সে তত কম ইফেক্ট ফেলবে। ঠিক আছে, এটা আমরা ফর্মুলা থেকেই ক্লিয়ারলি বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, সো এটা ছিল মাদার ল বা এটা ছিল আমাদের বেসিক। তারপরে এই ইকুয়েশনটাকে আমরা চাইলে এরকম একটা
মানে স্ট্রাকচারে কনভার্ট করতে পারি বা এরকম একটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যেটার এটা লাই এগুলাকে বলি আমরা ফিচার্স, এগুলাকে বলি ফিচার্স x1 x2 x3, এবং এদেরকে যেই ওয়েট গুলো দিয়ে মাল্টিপ্লাই করা হয় সেগুলোকে আমরা লিখলাম এখানে w1 w2 w3, এবং এগুলা মাল্টিপ্লাই হয়ে হয়ে এখানে আসে। আর এই নোডটা বা এই নিউরনটার কাজ হচ্ছে এদেরকে সামেশন করা বা এদেরকে একসাথে একত্রিত করে প্লাস করা, এবং এদের যে আউটপুট যে আসে, যে কিউমুলেটিভ রেজাল্টটা আসে, সেটা হচ্ছে ওয়াই হিসেবে সে আউটপুট হিসেবে দেয়। এখন এই ওয়াই জেনারেশনের প্রসেস ছিল দুইটা, আমি যদি আবার একটু রিভিউ করি, একটা ছিল রিগ্রেশন, একটা ছিল ক্লাসিফিকেশন। রিগ্রেশন ছিল এরকম, যদি যে আউটপুটটা জেনারেট হলো এটাই যদি ডিরেক্টলি আউটপুটটাই হয়, এটা যদি আমাদের ডিরেক্ট আউটপুট হয় যেটাই আমরা আসলে অ্যাচিভ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ছিল হাউসের প্রাইস প্রেডিকশন, তাহলে সেই প্রবলেমটা কি ছিল, এই সামেশন করলে যে রেজাল্ট আসবে সেটাই অ্যাকচুয়াল আউটপুটটা হবে। এইটা ছিল হচ্ছে রিগ্রেশন প্রবলেম। আর ক্লাসিফিকেশন প্রবলেম ছিল সেটা যে এইটা যে আউটপুটে জেনারেট করবে, এইটা আমরা বলতেছিলাম যে এটা লাইক মানে কি বলে, একটা ভ্যালুর চেয়ে বড় কিনা, একটা থ্রেশহোল্ডের চেয়ে বড় কিনা বা একটা থ্রেশহোল্ডের চেয়ে ছোট কিনা। এই বড় হলে একরকম ক্লাস, ছোট হলে আরেক রকম ক্লাস। ঠিক আছে, বড় হলে বললাম এটা এইরকম এইরকম জিনিস, আর ছোট হলে বললাম এটা আরেক রকম জিনিস। ঠিক আছে, সো বিভিন্ন ক্লাসে যে আমরা ফেলতেছি এটা একটা থ্রেশহোল্ডের উপর বেস করে ফেলতেছিলাম। ঠিক আছে, তো সেটা আমরা করেছিলাম যে টিউমার ডিটেক্ট করেছিলাম, যে ম্যালিগন্যান্ট ছিল, বেনিং ছিল, এরকম একটা প্রবলেম আমরা করেছিলাম। সো এই দুই টাইপের জিনিস আমরা পড়েছিলাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং এর প্রবলেম ডিফাইন করতে গিয়ে। আচ্ছা, সো এইটা আমরা তারপর একটা জিনিস পড়েছিলাম যে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচারটা এত সিম্পল হয় না, এটা লাইক অনেক কমপ্লেক্স হয়। এবং এখানে আমরা কয়েকটা মানে মানে পড়েছিলাম, নাম পড়েছিলাম, যেটা যেটা এরকম ছিল যে প্রথম যে লেয়ারটা থাকে বা প্রথম যে নোডগুলো থাকে এগুলাকে বেসিক্যালি আমরা ফিচার নোড বলি বা ফিচার্স বলি, এবং এগুলা পাস হয়ে যখন তার পরবর্তী লেয়ারে যায় এটাকে আমরা সেকেন্ড লেয়ার বলি, এটাকে আমরা থার্ড লেয়ার বলি। ঠিক আছে, সো প্রথম লেয়ারটাতে থাকে ফিচার্স, এবং একদম লাস্ট লেয়ারটা থাকে আউটপুট, বা আমরা যে ওয়াই বা প্রেডিকশন বা যেই ডিসিশনটা নেই সেটা। প্রেডিকশন বা ডিসিশন বলতে রিগ্রেশনের যদি হয় সেটা ওয়াই হিসেবে একটা ভ্যালু আসে, আর ডিসিশন হিসেবে বা ক্লাসিফিকেশনের রেজাল্ট তখন আসে ডিসিশন হিসেবে যদি বলি। আচ্ছা, তো এর মাঝখানে এই যে ফিচার্স এবং ডিসিশনস, এর মাঝখানে যত লেয়ার আছে সবগুলা লেয়ারকে আমরা বলি হিডেন লেয়ার। এবং এই লেয়ারগুলা সংখ্যাটা নির্দিষ্ট না, এটা যে কোনো সংখ্যক হতে পারে, বাট আমরা যেটা বলতেছিলাম যে যত বেশি পরিমাণ লেয়ার আমরা দিব মডেলটা তত বেশি কমপ্লেক্স হবে, এবং কমপ্লেক্স হলে যে সুবিধাটা পাওয়া যায় সে তত কমপ্লেক্স স্ট্রাকচার শিখতে পারবে, বা ফিচারগুলার সাথে আউটপুটের রিলেশন সে তত মানে কমপ্লেক্স ভাবে বের করতে পারবে। তার মানে সে কমপ্লিকেটেড জিনিস সে লার্ন করতে পারবে। আর একটা স্ট্রাকচার যত সিম্পল হবে সে তত তার আর্কিটেকচারও তত সিম্পল হবে, তার লার্নিং ক্যাপাবিলিটিও সিম্পল হবে, তার লার্নিং ক্যাপাবিলিটিও কম হবে, এবং তার এমনও হতে পারে সে তার ইনপুটের সাথে আউটপুটটাকে তত মানে ইফেক্টিভলি ম্যাচ করাইতে পারছে না, এই প্রবলেমও তার হতে পারে। বাট যত কমপ্লেক্স করব তত তত দেখা যাবে সে তার আউটপুটকে অ্যাচিভ করতে পারতেছে তত ভালো করে, যেহেতু তার কাছে মানে বেশি পরিমাণ প্যারামিটারস আছে, বেশি পরিমাণ লার্নিং ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, তো এটা ছিল বেসিক গত ক্লাস পর্যন্ত। আচ্ছা, এখন আমরা এই যে জিনিসটা পড়লাম এই জিনিসটার কয়েকটা ভ্যারিয়েশন হতে পারে। কিরকম? যেমন একটা হতে পারে আমাদেরকে কিছু ফিচার্স দেওয়া আছে, যেমন আমরা জানলাম গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের কাছে অনেকগুলো ডেটা দেওয়া থাকে, যেমন ফর এক্সাম্পল ধরেন 2 4 তারপরে ধরেন 6, হ্যাঁ, 7, এই ডেটাগুলো আউটপুট হিসেবে ধরেন 100 দেয়, ওয়াই হচ্ছে 100, আর এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, আর এটা হচ্ছে x4। এরকম করে আরেকটা স্যাম্পল আছে ধরেন ডেটা, সেটা হচ্ছে 5 4 5 10 0। এটা ধরেন আউটপুট হিসেবে দেয় হচ্ছে 200। এরকম নানা ডেটা আছে, এরকম নানা আরো আছে, আরো আছে। হ্যাঁ, আচ্ছা, তো এমন যদি হয় কখনো যে আমাদের কাছে যে ফিচার গুলো দেওয়া আছে, এখানে আমরা যেই চারটা যে ফিচার পেলাম, এই চারটা ফিচারকে নিয়েই আমরা কাজ করতে পারবো, বা এই চারটা ফিচারই আমাদের জন্য মানে পারফেক্ট ফিচার। ঠিক আছে, এমন যদি হয় এবং এই চারটা ফিচারের যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্স আছে, এমন যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ফিচার্স আর গিভেন, বা এগুলা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট ফিচার বা হ্যান্ডক্রাফটেড ফিচার বলি। আর যদি এমন হয় কখনো যে আমাদের কাছে ফিচার ধরেন দেওয়া আছে 50,000 ফিচার দেওয়া আছে ফর এক্সাম্পল,
50,000 ফিচার দেওয়া আছে, এরকম করে একটা একটা এরকম করে 50,000। বাট এই 50,000-এর মধ্যে এমন হতে পারে 1,000 ফিচার হচ্ছে ইম্পর্টেন্ট, বাকি বাকি ধরেন ফর এক্সাম্পল 49,000 না, ইম্পর্টেন্ট না, ঠিক আছে, 49,000 ইম্পর্টেন্ট না। এমন যদি হয় তাইলে যেটা হবে, তাইলে আমরা সেটাকে বলি অ্যাকচুয়ালি আমাদের জন্য পারফেক্ট ফিচার না। কারণ সেটাকে আমরা বলি র ডেটা, বা একদম এমন হলো যে আপনি জাস্ট ফিল থেকে 50,000 ফিচার কালেক্ট করলেন একটা ডিভাইস থেকে, আপনি জাস্ট ওটাই চোখ বুজে দিয়ে দিলেন মানে নিউরাল নেটওয়ার্কে। বাট যেটা করা উচিত না, যেটা উচিত যে ওখান থেকে যে ফিচারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নেওয়া, ঠিক আছে। ধরেন কি একটা উদাহরণ যদি দেই, ধরেন একটা গ্রামীণ ফোনের একটা কাস্টমারের বিহেভিয়ার প্যাটার্ন আমরা লার্ন করার ট্রাই করব। সো ওই পার্সনটা কত কুইকলি গ্রামীণ ফোনের মানে ধরেন অফার কিনে, কত কুইকলি সে রিচার্জ করে, কত কুইকলি সে মিনিট কিনে, কত কুইকলি সে ইন্টারনেট প্যাকেজ কিনে, এবং ইন্টারনেট প্যাকেজ কত তাড়াতাড়ি তার শেষ হয়, এই ধরনের ইনফরমেশন হচ্ছে তার জন্য ইম্পর্টেন্ট ফিচার। বাট এমন যদি হয় যে ওই পার্সনটার ফর এক্সাম্পল ওই পার্সনটার কি বলে, ওই পার্সনটা রেগুলার কোথায় যায়, ওই পার্সনটা কত ঘন্টা ঘুমায়, এই ধরনের ফিচার কিন্তু আমাদের এই ধরনের কেসে কিন্তু হেল্পফুল কোনো ফিচার না। তার মানে এই ফিচারগুলো যদি আপনার এমনও হতে পারে একজনের কাছে আপনি ডেটা কালেক্ট করতে দিলেন, সে সকল ফিচার নিয়ে আসলো, তার সকল ডেটা নিয়ে আসলো ওই পার্সনটার, বাট ওই সকল ফিচার কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না হওয়াটাই স্বাভাবিক। তো তখন কি হলো, ওই ডেটাটাকে আমরা বলি র ডেটা, যেটা একদম ডিরেক্টলি ফিল্ড থেকে চলে আসে। তারপর আপনার যেটা করতে হবে বেসিক্যালি, ওই ফিচারগুলোকে আপনার কমাইতে হবে, ওই ফিচারগুলোকে ছোট করে ফেলতে হবে, যতগুলো আপনার দরকার ঠিক তত সংখ্যক ফিচারই আপনার রাখতে হবে, ঠিক আছে। তো এই দুই টাইপের ফিচার নিয়ে প্রবলেম হইতে পারে বা কেস অ্যারেস্ট করতে পারে। তো এই কেসগুলা একটু ক্লিয়ারলি বলতে গেলে কিরকম হয়, ধরেন আপনি একটা কেস একটা প্রবলেম সলভ করতেছেন, এখানে একটা ফুল, হ্যাঁ, ফুলের অনেক ধরনের স্পিসিস থাকে। তো ওই ফুলের স্পিসিস আপনি প্রেডিক্ট করবেন যে ফুলের বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের প্যারামিটারস এর উপর ভিত্তি করে আপনি ওই ফুলটা কোন স্পিসিসের বা কোন ইয়ার টাইপের, এটা আপনি প্রেডিক্ট করবেন, ঠিক আছে। তো ধরেন সেপাল লেন্থ, সেপাল উইথ, তারপরে পেটাল লেন্থ, পেটাল উইথ, এই টাইপের ফিচার আপনার কাছে আছে, এই 4টা ফিচার আপনার কাছে আছে, ঠিক আছে। তো এমন হলো এই 4টা ফিচারের মধ্যে আপনার কাছে এই ফিচারটা নট ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল এমন হতেই পারে এই ফিচারটা ইম্পর্টেন্ট না, আপনার কাছে শুধুমাত্র এই 3টা ফিচার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা একটা কেস হতে পারে। একটা কেস হতে পারে এরকম, আপনার কাছে এই 3টা ফিচার শুধুমাত্র ইম্পর্টেন্ট, মানে একটা নির্দিষ্ট সংখ্যক ফিচার ইম্পর্টেন্ট, অন্য সংখ্যক ফিচার ইম্পর্টেন্ট না। আরেকটা টাইপ হতে পারে এরকম, ধরেন আপনার ফিচারগুলো যেগুলো দেয়া আছে সে সবগুলো ফিচারই আপনার জন্য ইম্পর্টেন্ট, বাট ডিরেক্টলি ইম্পর্টেন্ট না। ডিরেক্টলি ইম্পর্টেন্ট না কিরকম, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা মানুষের করতে যাচ্ছেন, একটা মানুষের ফেস রিকগনিশন করতে যাচ্ছেন, ঠিক আছে। এই এক্সাম্পলটা দেখেন, একটা মানুষের ফেস রিকগনিশন করতে চাইলেন, তো ধরেন তার আই আছে, নোজ আছে, হ্যাঁ, মাউথ আছে। এখন এই মানুষটার যে আই, আপনি একটা মানে একটা ডিটেকশন সিস্টেম আপনার কাছে আছে, যে ডিটেকশন সিস্টেমটা আপনার ফেসের কোথায় কি কি পয়েন্ট আছে এগুলো ডিটেক্ট করতে পারে। ফর এক্সাম্পল আপনার ডান চোখ কোথায় আছে এই পয়েন্টে ডিটেক্ট করলো, বাম চোখ কোথায় আছে এই পয়েন্টে ডিটেক্ট করলো, ঠিক আছে। তারপর ধরেন নোজ কোথায় আছে ডিটেক্ট করলো, তারপরে আপনার মানে ফোরহেড কোথায় আছে ডিটেক্ট করলো, এরকম নানান পয়েন্ট সে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। এখন আপনি এই প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট জানেন, আপনি ধরেন জানেন এটার এক্স ওয়াই কত, এই পয়েন্টের এক্স ওয়াই কত, এগুলো আপনি ধরেন ফর এক্সাম্পল জানেন, ঠিক আছে। বাট আপনার কাছে এই পয়েন্টগুলো ধরেন এরকম করে কলাম আকারে দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ফিচারগুলো সবগুলোই ধরেন আপনার ফেসের যত পয়েন্ট আছে সব পয়েন্টই কিন্তু আপনার ফেস রিকগনিশন করার জন্য ইম্পর্টেন্ট। বাট এমন কিন্তু হতেই পারে যে হুবহু ওই মানে ফিচারগুলো ইম্পর্টেন্ট না, বাট এটাকে ট্রান্সফর্ম করে নিলে আপনার জন্য সুবিধা হয়। কিরকম, ধরেন আপনি যেটা করতে চাইলেন যে এই চোখের পয়েন্ট কোথায় কোথায় সেটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এরকম যে এদের মাঝখানে ডিস্টেন্স কত, মানে দুইটা চোখের মধ্যে ডিস্টেন্স কত। স্বাভাবিক একটা বিভিন্ন মানুষের মধ্যে চোখের দুইটার মাঝখানে ডিস্টেন্স একটা বড় প্যারামিটার। তারপর ধরেন তার নাক থেকে চোখের ডিস্টেন্স কত, এই ধরনের ডিস্টেন্স গুলা আপনি ক্যালকুলেট করেন, যেটা আপনার ফেসের স্ট্রাকচারটাকে আরো সুন্দর করে প্রকাশ করতে পারতেছে বা রিপ্রেজেন্ট করতে পারতেছে। দ্যাট মিনস আপনার কাছে যে ফিচারগুলো আপনি পেলেন সেই ফিচারগুলো ডিরেক্টলি আপনার কাছে ইউজেবল না হলেও আপনি তাদেরকে ট্রান্সফর্ম করে নিলে হয়তো আপনার জন্য বেটার হয়, আপনার ওই প্রবলেমটা সলভ করতে বেটার হয়, ঠিক আছে। এই কেস আপনার হতে পারে। তার মানে আপনার কাছে দুইটা কেস আমরা দেখলাম, একটা হতে পারে কিছু ফিচার আপনার জন্য নট গুড,
এটা হতে পারে। আরেকটা হতে পারে কিছু ডেটা বা কিছু কলাম বা কিছু ফিচার আপনার কাছে আপনার ট্রান্সফর্ম করা লাগতে পারে, যেমন আপনার চোখের দুইটা কি পয়েন্টকে আপনি ট্রান্সফর্ম করে তাদের ডিস্টেন্সে কনভার্ট করে ফেললেন, তার মানে ডিস্টেন্স থেকে তখন আপনি ফিচার হিসেবে ইউজ করবেন, নট কি পয়েন্ট, নট চোখের দুইটা পয়েন্ট, এটা আপনি ইউজ করবেন না। আর তাদের দুইজনের মাঝখানে ডিস্টেন্স, চোখ দুইটা থেকে নাকের ডিস্টেন্স, এগুলো আপনি ফিচারগুলো তখন ইউজ করবেন, ঠিক আছে? তো এই যে আপনি দুইটা টাইপের মানে প্রবলেম সলভিং ক্রাইটেরিয়া নির্দিষ্ট করলেন, যে একটা হলো আপনি কিছু ফিচার বাদ দিবেন, অদরকারি ফিচার, আর একটা হচ্ছে কিছু ফিচারগুলোকে আপনি ট্রান্সফর্ম করে নেবেন, ঠিক আছে? এই দুইটা স্পেশাল অপটিমাইজেশন আপনি প্ল্যান করলেন। এই দুইটা অপটিমাইজেশন করতে গেলে আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি নিজে করবেন, আপনি নিজের হাতে করবেন, আপনি নিজেই ডেটাগুলাকে ক্যালকুলেট করে 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 তার ডিসটেন্স ক্যালকুলেট করে দিলেন, চোখের এটা সেটা করে আপনি নিজেই বানাই দিলেন ফিচার, ঠিক আছে? এটা একটা হতে পারে নিজে। এই জন্য এটাকে আমরা বলতেছি হ্যান্ডক্রাফটেড ফিচার, যেটা আপনি নিজে বানাই দিলেন, মানে যে ফিচারটাকে আপনি কনভার্ট করে একটা ইউজেবল ফর্মে বানালেন, বাট যেটা বেশি পরিমাণ ইফেক্টিভ হবে আপনার মানে মেশিন লার্নিং মডেলে। আর আরেকটা হতে পারে আপনি এই হ্যাসেল নিতে চান না, আপনি চান এরকম যে নিউরাল নেটওয়ার্ক নিজেই এই জিনিসটা করে নেক, সে নিজেই মানে ফিচার কোনটা ইম্পর্টেন্ট, কোন ফিচারগুলো ট্রান্সফর্ম করা লাগে, এই ট্রান্সফরমেশন প্লাস ফিচার ইম্পর্টেন্স এই দুইটা সে নিজেই খুব ইফেক্টিভলি করে নিক, ঠিক আছে? তো এই দুইটা কেস আপনার জন্য হতে পারে। বাট যখন আপনি নিউরাল নেটওয়ার্ককে দায়িত্ব দিবেন, সে অটোমেটিক্যালি ফিচারগুলোকে ট্রান্সফর্ম করে নিবে, ফিচারগুলোকে ইউজেবল ফর্মে কনভার্ট করে নিবে, এরকম করার যখন আপনি নিজে দায়িত্ব দিয়ে দিবেন নিউরাল নেটওয়ার্কের উপরে, পুরা তার উপর রেসপন্সিবিলিটি দিয়ে দিবেন, তখন এই স্পেশাল টাইপের মেশিন লার্নিংকে আমরা তখন বলবো ডিপ লার্নিং, ঠিক আছে? এই ডিপ লার্নিং কখন বলবো? যখন যেই ফিচারগুলা আপনার থাকবে, যখন যেই ফিচারগুলো আপনি পাবেন, ওই ফিচারগুলোকে আপনি একটা মানে একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক দিয়ে আপনি কনভার্ট করে নেবেন এমন একটা ফর্মে, যে ফর্মে সে নিউরাল নেটওয়ার্কটা বেটার করে শিখতে পারে, বেটার ভাবে শিখতে পারবে, বাট সেখানে আপনার কোনোই মানে হাত দিতে হবে না, ওই ফিচারকে ফিল্টার করার জন্য, ফিচারকে ট্রান্সফর্ম করার জন্য আপনার হ্যাসেল নিতে হবে না, টোটালটাই করবে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নিজে, ঠিক আছে? এই দুইটা কেস হতে পারে। সো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কের ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন লেভেল থাকে, ঠিক আছে? ধরেন একটা নিউরাল নেটওয়ার্ক এরকম, আমি এখানে যদি একটা নিউরাল নেটওয়ার্ক আঁকি ছোট করে, ঠিক আছে? ধরেন এটা একটা নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? এখানে আরেকটা লেয়ার আছে, এখানে আরেকটা লেয়ার আছে, ঠিক আছে? আরেকটা লেয়ার আছে। বেসিক্যালি যেটা হয়, এই লেয়ার গুলাকে একটা লেভেল আকারে সাজানো যায়। কিরকম? এইটাকে বলা হয় লো লেভেল ফিচার, এটাকে বলা হয় আরেকটু মানে আরেকটু হাই, মানে ধরেন লেভেল 1 বললাম, এটা লেভেল 2 বললাম, এটা লেভেল 3 বললাম, এটা লেভেল 4 বললাম। এই যে এই লেভেল গুলা বলতেছি, এটা মানে হচ্ছে এই ফার্স্ট লেভেলটা যেটা করে, খুবই লো লেভেলের কিছু ফিচার লার্ন করে, মানে যেগুলো ধরেন খুব বেশি মানে ট্রান্সফর্ম না, খুব বেশি ইউজফুল না, মানে হালকা হালকা ইউজফুল, এরকম একটা ট্রান্সফরমেশন সে করে এই লেয়ারে। এই লেয়ারকে ওরা কি আরেকটু বেশি ট্রান্সফর্ম করে, এই লেয়ারটা নিজে এই ফিচার গুলাকে একটু ট্রান্সফর্ম আকারে পাইলো, এটা তো সে এই লেয়ারটা কিন্তু একদম র ডেটা পাইছে, তাই না? আর এই লেয়ারটা কি পাইছে? হালকা ট্রান্সফর্ম হয়েছে, এরকম ফিচার পাইছে সে। এই লেয়ারটা পাবে কি আরো ট্রান্সফর্ম হয়ে গেছে, এরকম ফিচার। তার মানে যতই আপনি লেভেল ইনক্রিজ হবে, ততই সে বেটার ট্রান্সফর্ম ফিচার গুলা পাইতে থাকবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা লেয়ারই আসলে বেসিক্যালি ফিচার গুলাকে ট্রান্সফর্ম করে, ঠিক আছে? সো সে বেটার ট্রান্সফরমেশন পাইতে থাকবে, সেই কারণে যতই আপনি ইনক্রিজ করবেন লেভেল, সে অতই বেটার ট্রান্সফর্ম পাইতে থাকবে, তার মানে ফিচারের ইম্পর্টেন্স সে তত ভালো করে মানে অবজার্ভ করতে পারবে, অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য এই ফার্স্ট লেয়ার গুলাকে বলা হয় লোয়ার লেভেল ফিচার, আর একদম ডিপ লেভেলের ফিচার গুলাকে, লেয়ার গুলার ফিচার গুলাকে বলা হয় হাই লেভেল ফিচার, ঠিক আছে? তো এই জন্য এটা প্রগ্রেসিভলি হায়ার হইতে থাকে আর কি ফিচার গুলা, ঠিক আছে? তো ডিপ লার্নিং এ হচ্ছে এই জিনিসটা, আপনি যত ডিপ করবেন নেটওয়ার্কটাকে, তত বেশি হাই লেভেল ফিচার আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি এটা একদম ভিজুয়ালি একটু পরে দেখাবো যে লো লেভেল ফিচার আসলে দেখতে কেমন হয়, হাই লেভেলের ফিচার দেখতে কেমন হয়, একটু পরে দেখাবো। বাট জাস্ট আপনার কনসেপ্টটা প্রথমে মাথায় নেন, যে কনসেপ্টটা বেসিক্যালি কি হবে, ডিপ লার্নিং এর কনসেপ্টটা কিভাবে কাজ করে আর কি বেসিক্যালি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আর কোনো প্রশ্ন? না। ওকে, গুড। আচ্ছা, নেক্সট, এখন পর্যন্ত আমরা আসলে বেসিক্যালি মেশিন লার্নিংটাই একটু ভালো করে আবার একটু মনে করলাম, আবার একটু
রিভাইজ করলাম। এখন থেকে বেসিক্যালি আমরা সিএনএন শুরু করব। যে আমরা সিএনএন দিয়ে বেসিক্যালি যেটা করি, আমরা আসলে ইমেজ নিয়ে কাজ করি বেসিক্যালি, ঠিক আছে? সিএনএন মেনলি কাজ করে কম্পিউটার ভিশনের উপরে। মানে আপনার প্রবলেমটা যখন এমন হয় যে যখন আপনি ইমেজের বিভিন্ন ইমেজকে দিয়ে ইমেজের ভিতরে বিভিন্ন জিনিস লার্ন করবেন, তখন আপনি ইমেজ থেকে বিভিন্ন জিনিস লার্ন করার ক্ষেত্রে যে স্পেসিফিক নিউরাল নেটওয়ার্কটা ইউজ করবেন বা একটা স্পেশালাইজ নিউরাল নেটওয়ার্কটা ইউজ করবে, সেটাকে বেসিক্যালি সিএনএন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বলে, ঠিক আছে? সেটা কিভাবে আসলো, কেন এই নতুন নেটওয়ার্কটা দরকার হলো, এটা আমরা আসলে দেখবো, প্রয়োজনটা দেখবো আসলে প্রথমে। ধরেন আপনার কাছে এই ডেটাগুলা, একটু আগে যে প্রবলেমটা দেখলাম ওখানে এরকম ডেটা ছিল, রাইট? এখানে এটা ছিল x1 ফিচার, এটা x2 ফিচার, এটা x3 ফিচার, এটা x4 ফিচার। আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এরা হলো একটা করে ফিচার, এটা প্রথম ফিচার, এটা সেকেন্ড ফিচার, এটা থার্ড ফিচার, এটা হলো ফোর্থ ফিচার। আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারতেছি। বাট আমাদের প্রবলেমটা যদি এমন হয় যেখানে আমাদের কাছে কোনো ডেটা দেওয়া নাই, এরকম নিউমেরিক্যাল কোনো ডেটা দেওয়া নাই, বরং আমাদের কাছে দেওয়া আছে হলো ইমেজ। কিরকম? এটা দেওয়া আছে ক্যাটের ইমেজ, এটা একটা ক্যাটের ইমেজ, এটা একটা ডগের ইমেজ, এটা একটা ডগের ইমেজ। তো আপনার আপনার প্রবলেমটা হচ্ছে এরকম, আপনার কাছে একটা ছবি দেওয়া হবে, আপনার নিউরাল নেটওয়ার্কে একটা মডেল বানাইতে হবে, যে মডেলটা এমন হবে, এই মডেলের ভিতরে যদি আমি ক্যাটের ছবি পাঠাই, ঠিক আছে, তাহলে সে আউটপুট হিসেবে বলবে এটা একটা ক্যাটের ছবি। আমি ডগের ছবি পাঠাই একটা, তাহলে সে আউটপুট হিসেবে বলবে এটা একটা ডগের ছবি। এইটা হচ্ছে আমার মেশিন লার্নিং মডেলের এখন প্রবলেম বা বা আমাদের উদ্দেশ্যটা। আমরা এখন যে প্রবলেমটা অ্যারাইজ করছে বা যে অ্যাপ্লিকেশনটা আমরা সলভ করবো হচ্ছে এইটা, যেখানে আমরা ইনপুট হিসেবে একটা ছবি দিব, নট কোনো ডেটা, নট কোনো নিউমেরিক্যাল এরকম কোনো ভ্যালু দিব না। আমরা আমরা একটা ইমেজ দিব এবং আউটপুট হিসেবে সে প্রেডিক্ট করবে এটা ডগ নাকি ক্যাট। মানে আউটপুট হিসেবে আউটপুটের কাহিনীটা সিমিলার। আগেও এরকম একটা ক্লাসে আমরা প্রেডিক্ট করতাম, হয় সেটা ম্যালিগনেন্ট থাকতো, হয় সেটা বিনাইন থাকতো, এরকম কিছু একটা আউটপুট আমরা প্রেডিক্ট করব। বাট দিস টাইম ফিচার্স আর ডিফারেন্ট, ঠিক আছে? এখানে আগের মতো নর্মাল ফিচার না। বাট আমার এখন প্রশ্ন হচ্ছে, আমি তো ইনপুট হিসেবে দিচ্ছি ইমেজ, বাট আমার তো লাগবে, আমরা সূত্র যেটা জানি W1 x1 W2 x2 W3 x3, এটাই তো আমরা জানি। মেশিন লার্নিং মানে এইটা, মেশিন লার্নিং মানে এটা। তো আমরা এই সূত্র যদি ইউজ করতে চাই, তার মানে উই নিড x1 x2 x3। বাট মানে কোথায় হচ্ছে x1 x2 x3, এটা কোথায় আছে? আমরা কোথা থেকে এটা x1 x2 x3 বা এই ফিচার গুলা পেতে পারি? এনি গেস? কেউ গেস করতে পারেন? কারো মাথায় কোনো আইডিয়া আছে কোথা থেকে আমরা ফিচার গুলা পেতে পারি? আমার কাছে ইমেজ আছে, এখান থেকে আমার ফিচার দরকার, তার পিক্সেল কিভাবে ভ্যালু। পেতে পারি? কে বললেন? নাম আমি বলেন। আচ্ছা, ওকে, গুড গুড। জাস্ট আ মিনিট। ওকে, সো আপনি বললেন পিক্সেল ভ্যালু, গুড। বেসিক্যালি আমরা এটা দিয়ে শুরু করব। উনার কথা আসলে পারফেক্টলি ওকে, কারণ হচ্ছে যে আমরা জানি একটা ছবি মানেই আসলে এই ছবি মানেই হচ্ছে একটা অ্যারে, যেটার ভিতর অনেক ফিচার, অনেক ধরনের ডেটা থাকে, অনেক ধরনের ভ্যালু থাকে, ঠিক আছে? আমরা একদিন ইমেজ নিয়ে যে ক্লাসটা করেছিলাম সেখানে দেখেছিলাম, যেমন এই ছবিটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি বা কনভার্ট করি, বা এই ছবিটাকে যদি আমরা একটু মানে ডিপ ভাবে বুঝতে চাই বা ভেতর ডেটা গুলা দেখতে চাই, তাহলে আমরা দেখবো আসলে এই পিক্সেল গুলাতে আসলে ভ্যালু আছে কিছু একটা, আর বাকি জায়গাতে সব জিরো বা বাকি জায়গাতে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এটা একটা ইমেজ বেসিক্যালি এই ফর্মে আসলে জমা থাকে, এই ফর্মে জমা থাকে। দ্যাট মিনস আসলে ইমেজ আমরা চোখে দেখি, বাট বেসিক্যালি এটার ব্যাক এন্ডে থাকে হিউজ নাম্বারস। যেহেতু আমাদের কাছে নাম্বার আছে, দ্যাট মিনস আমার কাছে আসলে ফিচারই আছে। কারণ একটা ছবি কেমন সেটা তার পিক্সেল ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমি যে পিক্সেল ভ্যালুই ইউজ করি ফিচার হিসেবে, দ্যাট মিনস আমি আসলে আমার ইমেজটা কেমন এটা মোটামুটি আমরা ইউজ করতেছি। ওকে, তো আমার কাছে এখন কথা হচ্ছে, আমার কাছে তো ফিচার আছে মানে এরকম করে বা 2D ডেটা হিসেবে, বাট আমরা তো আমাদের তো দরকার এরকম x1 x2 x3, ঠিক আছে? এরকম করে করে দরকার। তো আমরা কি করতে পারি, একটা স্পেশাল মেথড আছে, এটাকে বলে ফ্ল্যাটেনিং মেথড। এটা যেটা করে, আপনার আপনার যদি একটা ছবি থাকে 3x3, মানে যেখানে লাইক 9টা ডেটা আছে, এরকম একটা 2D ডেটা, হ্যাঁ, আপনি যেটা করে ফ্ল্যাটেন করবেন, ফ্ল্যাটেন করা মানে হচ্ছে আপনি জাস্ট এটাকে লম্বা করে ফেলবেন এখান থেকে সিকোয়েন্সিয়ালি, প্রথম এই র, তারপর এই র, তারপর এই র, এরকম করে। তো লম্বা করে ফেললে এটা 9টা ডেটার একটা লম্বা একটা কলাম হয়ে যাবে। তো এটা লাইক একটা আপনার ফিচার হিসেবে ইউজ হবে। এই যে এটা x1, প্রথম পরের ডেটাটা x2, পরের পিক্সেল ডেটাটা x3, এরকম করে 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 9 নাম্বার ফিচারটা হলো x9, ঠিক আছে? তারপরে কি করবো আমরা, তো যেহেতু এটা পাই গেলাম, তার মানে ধরেন এইটা ক্যাটের ছবি ডেটা, ফর এক্সাম্পল ধরলাম এটা
ক্যাটের ছবি এরকম একটা ডেটা আছে, পিক্সেল ডেটা হলো এরকম। তো আমি ক্যাটের ডেটার যেই 9টা ফিচার আছে, 9টা পিক্সেল ভ্যালু আছে, 9টা পিক্সেল ভ্যালু 9টা ফিচার হিসেবে দিয়ে দিলাম। তারপর এই 9টা ফিচারকে আমি তারপর ওই যে আগের মতো আবার আবার নিউরাল নেটওয়ার্কের 9টা এরকম ইয়াতে নোডে আমি 9টা ফিচারকে দিয়ে দিব। তারপর আউটপুট হিসেবে আমি জানার ট্রাই করবো এটা কি ক্যাটের ডেটা নাকি এটা হচ্ছে ডগের ডগের ডেটা। ঠিক আছে, তার মানে দেখেন আমরা পিক্সেল গুলাকে আসলে আমাদের ফিচার হিসেবে ইউজ করতে পারতেছি। ওকে, এটা হচ্ছে একটা আমাদের মানে একটা অবভিয়াস মেথড, এটা খুব ইজিয়েস্ট একটা মেথড, আমাদের মাথায় একদম প্রথমেই মেথডটা চলে আসলে একদম বাই ডিফল্ট। বাট বিষয়টা হচ্ছে বেসিক্যালি এটাই কি ইফেক্টিভ ওয়ে কিনা বা এটার চেয়ে ইফেক্টিভ ওয়ে আছে কিনা। প্রথম প্রথম প্রবলেমটা বলি, প্রবলেমটা হচ্ছে আপনি একটু এই প্রবলেমটা দেখেন। দেখেন এখানে কি হলো, এখানে কিন্তু বেসিক্যালি এইটুকু রিজিয়ন বাদে হুম বাকি পুরাটা রিজিয়নই কিন্তু আমার জন্য নট ইম্পর্টেন্ট। এটা কোনোটাই আমার জন্য ইম্পর্টেন্ট না, এই অংশটুকু আমার জন্য ইম্পর্টেন্ট না। কারণ এই অংশতে আমার এই ওয়ান লেখার জন্য যে অংশটুকু দরকার, যে স্ট্রাকচারটা দরকার, আমরা একটা ইমেজ মানেই তোমরা বুঝি এটা একটা স্ট্রাকচার, তো যে স্ট্রাকচারটা এটা কনভে করতেছে, এই স্ট্রাকচারটা বেসিক্যালি এই অংশের ভিতরে নাই, এই অংশের ভিতরে নাই। তার মানে আমি এখানে হিউজ ডেটা নিতেছি, বা যার মধ্যে থেকে মাত্র গুটি কয়েক ডেটা আসলে আমার জন্য ইউজফুল, বাকি কোনো ডেটা আমার জন্য ইউজফুল না। তার মানে হিউজ পরিমাণ ফিচার আমি আসলে কিন্তু আমার জন্য আনইউজফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিউজ পরিমাণ ফিচার আমাদের আনইউজফুল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আনইউজফুল ফিচার গুলোর জন্য কিন্তু আমাদের ওয়েট দরকার, যদিও ওয়েট গুলো জিরো হয়ে যাবে, বাট নিউরাল নেটওয়ার্ক তো প্রথমেই বুঝবে এটা জিরো হবে, সে অনেক ট্রেনিং করে 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 জিরো করবে, আলটিমেটলি শেষে যায় বুঝবে সে এখানে জিরো হওয়া দরকার। বাট বেসিক্যালি যেটা, যে আমার এখানে হিউজ অ্যামাউন্ট অফ পিক্সেল ভ্যালু বা হিউজ অ্যামাউন্ট অফ ফিচার্স আমার জন্য নট ইম্পর্টেন্ট, বাট পিক্সেলকে যদি আমি ইউজ করি তাহলে আমার এই প্রবলেমটা অ্যারেজ করে ফেলে। আরেকটা ইয়া কি, আরেকটা প্রবলেম কি, দেখেন আমাদের এখানে 3x3 একটা যদি ইমেজ হয়, তাহলে তার জন্য ফিচার কয়টা হয়? 9টা। তিনটার জন্য 3 × 3 9টা হবে। যদি 12 × 12 সাইজের একটা ইমেজ হয় তাহলে তার ফিচার হবে 144। যদি আমরা তো মানে 3x3 12x12 এই টাইপের কোনো ছবি আমরা বাস্তবে কখনো ইউজই করি না, কারণ আমাদের ছবিগুলা হাই রেজুলেশন ছবি হয়। যেমন আপনি এই রেজুলেশনের কোনো ছবি যদি ক্যাপচার করেন দেখবেন এটাও ঘোলা ঘোলা ছবি, এটাও দেখবেন ব্লারি ছবি, এটাও দেখবেন অত রেজুলেশনের না। এটার জন্য দেখেন ফিচার কত হয়, প্রায় 2,85,000 মতো ফিচার, হিউজ অ্যামাউন্ট অফ ফিচার। আবার এই ছবিটা যদি আরজিবি হয়, মানে আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, আমরা আপনারা জানেন, তাই যেটা হয় এই একটা মানে ডেটাই রেডের জন্য হবে এতগুলা ডেটা, আবার গ্রিনের জন্য হবে এতগুলা পিক্সেল, আবার ব্লু এর জন্য হবে, তার মানে ট্রিপল হয়ে যাচ্ছে। তখন তখন দেখেন কয়টা হলো। তার জন্য কত কোটি কোটি ফিচার হবে তখন। ঠিক আছে, মানে এত ফিচার নিয়ে যদি আপনি নিউরাল নেটওয়ার্ক বানাইতে চান সেটা একটা হিউজ মানে কমপ্লেক্স একটা নেটওয়ার্ক হবে। ঠিক আছে, তার মানে পিক্সেল গুলাকে ফিচার ইউজ করলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমরা বুঝতেই পারতেছি আসলে আমাদের পিক্সেল গুলার মধ্যে থেকে ওই আমাদের যতগুলা ছবি থাকে ছবির মধ্যে থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাকি অংশগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না। আমি যদি সামহাও এই বাকি অংশটুকুকে রিডিউস করতে পারি তাইলেই কিন্তু আমাদের এই প্রবলেমটা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি পিক্সেল সংখ্যাগুলোকে কমাই ফেলতে পারি, যে আমাদের জন্য এত পিক্সেল দরকার নাই, যেইটুকু পিক্সেল আমার জন্য ইম্পর্টেন্ট শুধু সেইটুকু নিয়ে কাজ করব, এটা যদি আমরা কনভার্ট করতে পারি তাইলে কিন্তু আমাদের জন্য হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এইটা একটা প্রবলেম যেটা আমি বললাম। সেটা আরেকটা প্রবলেম আছে, ধরেন কিরকম, ধরেন এটা একটা মানুষের চোখের ছবি ফর এক্সাম্পল, মানে একটা মানুষের চোখের ছবি। ঠিক আছে, এই পিক্সেল মানে একটা চোখের। এখন এটা যদি আপনি ফ্ল্যাটেন করে ফেলেন তাহলে কি হবে দেখেন, এই যে এরকম হয়ে যাবে না, এই যে এরকম হয়ে যাবে দেখেন, আমি জাস্ট একটু ড্র করা ট্রাই করি, এই যে এরকম হয়ে যাবে, মানে এরকম হিবিজিবি হয়ে যাবে। তার মানে ফ্ল্যাটেন করে ফেললে দেখেন চোখের যে একটা সুন্দর স্ট্রাকচার থাকে যেটা আমরা চোখ ক্লিয়ারলি দেখে বুঝতে পারি, আমি যদি নিউরাল নেটওয়ার্ককে সামহাও স্ট্রাকচারটাকে বুঝাই দিতে পারি বা স্ট্রাকচারটা তার ভিতরে পাঠাইতে পারি, তাহলে তার জন্য কিন্তু বেটার হয় ফিচারটা শেখা, যে এরকম স্ট্রাকচার হলে একটা চোখের ছবি হয়। বাট আমি যদি এটা ফ্ল্যাটেন করে ফেলি তাহলে দেখেন স্ট্রাকচারটা ভেঙে গেল না, ভেঙে গেল না স্ট্রাকচারটা। তার মানে স্ট্রাকচার যদি ভেঙে যাচ্ছে, এই কারণে আমরা এটাই বলতেছি স্ট্রাকচারাল ফিচার রিডিউস করে ফেলে বা স্ট্রাকচারাল ফিচার নষ্ট করে ফেলে।
পিক্সেল গুলোকে যদি আপনি শুধু ফিচার হিসেবে ইউজ করেন, ঠিক আছে? তার মানে দুইটা প্রবলেম পড়লাম। একটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফিচার তৈরি হয় যেটা আমাদের ডিল করা আমাদের জন্য কষ্টসাধ্য, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল ফিচার গুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের নিউরাল নেটওয়ার্ক বুঝতে তার জন্য একটু প্রবলেম ফেস করে, ঠিক আছে? আচ্ছা, সো এই এই জিনিসটাকে আমরা রিডিউস করতে পারি একটা স্পেশাল মেথডের মাধ্যমে। দেখেন, আপনার আগে মেথডটা বুঝছেন, আমি নট শিওর আপনার এর আগে এটা পড়ছেন কিনা, আপনার কনভলিউশন এর আগে পড়ছেন কিনা, বাট এটা খুবই জোস একটা মানে আইডিয়া। এরকম কেমন, ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, ওকে? ইমেজে আপনার কাছে এখানে কত, 1 2 3 4 5, 5x5 একটা, 3 4 5, 5x5 আপনার কাছে একটা ইমেজ আছে, ওকে? আচ্ছা, তো আপনি কি করবেন, এই ইমেজের ভিতরে, হ্যাঁ, এই ইমেজের ভিতরে যে 5x5 টোটাল মানে প্রায় 25টার মতো ইয়ে আছে, পিক্সেল পিক্সেল আছে, আপনি আপনার কাছে একটা কার্নেল থাকবে, কার্নেল বা একটা ফিল্টার থাকবে। এটা কি করে আমি একটু পরে বলবো কার্নেল কি করে। তো আপনি ধরে নেন আপনার কাছে কার্নেল নামে একটা জিনিস আছে, ওটাও ইমেজের মতো এরকম একটা ছোট্ট একটা পোর্শন বা একটা উইন্ডো, ঠিক আছে? এটা আমরা উইন্ডো বলি বা কার্নেল বলি বা ফিল্টার বলি। তো এটাও লাইক, এটা ইমেজের চেয়ে ছোট হবে, অলওয়েজ এটা ইমেজের চেয়ে ছোট হবে। তো ইমেজের চেয়ে ছোট বা ইমেজের সমান, যাই হোক। তো এই সাইজের একটা কার্নেল হবে, এবং এই কার্নেলটা দিয়ে আমরা ইমেজটাকে মাল্টিপ্লাই করব বা কনভলিউট করব। সো কনভলিউট করা মানে কি, আমরা এই কার্নেল কি হবে, A2 1 আর 1, এই যে A2 আর 1 এইটা খালি হয়ে যাবে, এই কার্নেলটা চলে আসবে হচ্ছে তারপরের 9টার ঘরে, এই ঘরে। আসলে আবারও যাদের উপর যে পড়লো, 1 এর উপর 4 পড়লো, 2 এর উপর 9 পড়লো, যার উপর যে পড়বে তাদেরকে আবার আগের নিয়মে মাল্টিপ্লাই করবো, আবার মাল্টিপ্লাই করে ফেলে পরে যে 9টা ডেটা তৈরি হবে তাদেরকে আবার যোগ করব, যোগ করার পর আবার যে ডেটাটা হবে, রেজাল্টটা হবে, ওইটা আবার পরের ডেটাতে লিখবো, ঠিক আছে? তারপরে আরেক ঘর দানে নিয়ে আসবো। কেউ কিছু বলতেছেন? একটু হ্যাঁ। পাশ থেকে একটু আরেকবার করলে হবে, আমার কানেকশন চলে গেছে তো এটা রেকর্ড হতে পারে না। আমি আমার ও আচ্ছা 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 আচ্ছা, আমি আবার বলতেছি। বেসিক্যালি এই কনভলিউশন বলতে যেটা বোঝাচ্ছে, আপনার কাছে একটা কার্নেল থাকবে, একটা ইমেজ থাকবে। তো আপনি যেটা করবেন বেসিক্যালি, প্রথমে এই কার্নেলটাকে উঠিয়ে নিয়ে আপনি মনে মনে এটা ভিজুয়ালাইজ করবেন এভাবে, আপনি কার্নেলটাকে উঠিয়ে নিয়ে আপনি প্রথমে যেটা করবেন, আপনি হচ্ছে এই মানে ফার্স্ট যে ইয়াটা আছে, ফার্স্ট যতটুকু অংশ সে দখল করা করে আর কি, কানেলটাকে উপরে বসালে অতটুকু অংশ সেই ভোগ করলো বা অতটুকু অংশের উপর বসলো। বসলে এই কার্নেলটা উপরে যদি আমি বসিয়ে দিই তাহলে কি হয়, এই 1টা এই 2 এর উপর পড়বে, এই 2টা এই 4 এর উপর পড়বে, এরকম করে যেই পিক্সেলের ডেটাটা বা যেই কার্নেলটার ভ্যালু যার যেই পিক্সেল ডেটার উপর পড়বে তাদেরকে তার সাথে মাল্টিপ্লাই করব। কিরকম, এই 1 পড়লো কার উপর, 2 এর উপরে, তাহলে 1 × 2 মানে 2, 2 পড়লো কার উপরে, 4 এর উপরে, তাহলে 2 × 4 মানে 8, 3 পড়লো 9 এর উপরে, তাহলে 3 × 9 মানে হলো 27। এরকম করে আবার -4 পড়বে মাইনাস শুধু 2 এর উপরে, তো এরকম করে এটাকেও মাল্টিপ্লাই করব, হবে -8। এরকম করে যতগুলো মাল্টিপ্লাই হবে, 7 × 7 7, 4 × 4 16, এরকম করে যতগুলো হবে এরকম সবগুলা করলে টোটাল 9টা হবে। তার মানে যেহেতু 9টা ডেটা, তো 9টা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে 9টা রেজাল্ট তৈরি হবে।
এই 9টা ডেটাকে আমরা যেটা করব প্লাস করে ফেলবো বা যোগ করে ফেলবো, ঠিক আছে? যোগ করে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা আমরা এই যে রেজাল্ট হিসেবে এখানে লিখবো। তার মানে এই 9টা ডেটাকে মাল্টিপ্লাই করে যোগ করে যে রেজাল্টটা আসবে সেটা আমরা এখানে লিখলাম। একইভাবে এই ডেটাটা এইটা হওয়ার পরে আপনি এই কার্নেলটাকে এক ঘর ডানে শিফট করবেন, এক ঘর ডানে শিফট করলে কি হবে, এই রটা খালি হয়ে যাবে, তারপরের রতে চলে গেল। তার মানে এই পাশ থেকে ডান পাশ থেকে একটা বেশি রতে চলে আসবে। তার মানে এখন হলে এই রতে চলে আসে, যে এই রতে, ঠিক আছে? আচ্ছা, এই জগতে চলে আসে, এই জায়গাতে চলে আসে। আবার আগের মতোই নিয়ম, 1 4 এর সাথে গুণ হবে, 2 9 এর সাথে গুণ হবে, এরকম করে আবার যে 9টা ডাটা তৈরি হবে এদেরকে আবার যোগ করবো, যোগ করে যে রেজাল্টটা হবে সেটা আবার এখানে লিখবো, ঠিক আছে? এরকম করে তারপর আরেক ঘর জানিয়ে নিবো। আরেক ঘর জানিয়ে নিলে কি হবে, এই যে এই ঘর থেকে শুরু হবে এইটুকুর, মানে এই যে এইটুকুর মধ্যে আসবে, তখন আরেকটা তৈরি হবে, 9টা ডাটা তৈরি হবে, যোগ করলে আবার আরেকটা রেজাল্ট তৈরি হবে, বুদ্ধ নিলাম সেটা 27, এরকম তৈরি হলো। তার মানে ডানে আর কোনো ঘর আছে নাই, যেহেতু নাই তখন সে করবে আবার প্রথম জায়গায় চলে এসে একদম ফার্স্ট জায়গায় চলে আসবে, সে ফার্স্ট পজিশনে চলে এসে এখন সে নিচের দিকে যাওয়া শুরু করবে। এখন সে নিচে এক ঘর চলে আসবে, এই যে নিচে চলে আসে যে ডেটা তৈরি হবে সেটা এখানে লিখবে। আবার একবার ডানে সরে যাবে, ডানে সরে গেলে এই যে এই ঘরে চলে আসবে, আবার যেটা তৈরি হবে সেটা এখানে লিখবে। এরকম করে এই ঘরে এরকম, পরে এটা শেষ হয়ে গেলে আবার নিচের ঘরে সরে আসবে, এই যে এই নিচের ঘরে। এরকম করে টোটাল সে যতগুলা ডেটা পাবে ততগুলা ডেটা লিখবে। দেখেন তো এইগুলাকে ট্রান্সফর্ম করার পর ডেটা কয়টা হবে, 9টা না? 9টা ডেটা হবে না টোটাল? সো আমার কাছে ডেটা ছিল 25টা, বাট হয়ে গেল দেখেন সেটা 9টা। তার মানে এইটাই বেসিক্যালি কিন্তু আমাদের এই কার্নেল দিয়ে কনভলিউট করে ট্রান্সফর্ম একটা ফিচার, এটা হচ্ছে ট্রান্সফর্ম একটা ফিচার। এবং এই ফিচারটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার। আমি একটু পরে দেখাবো কেন বলতে সেটা ইম্পর্টেন্ট ফিচার, কেনই আমরা এটা মাল্টিপ্লাই করলাম আর মাল্টিপ্লাই করলে কি এমন হয়ে গেল, মানে কি এমন লাভটা আমার হলো, ঠিক আছে? এটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু পরে দেখলে বুঝবেন। মানে বেসিক্যালি কার্নেল বা ফিল্টারটা এত পাওয়ারফুল হয়, বা এদের নাম্বারগুলো এত মানে এত ইম্পর্টেন্ট নাম্বার হয় যে এই নাম্বারগুলা বা এই নাম্বারগুলার একটা স্পেসিফিক ফিচার থাকে বা একটা স্পেসিফিক ধর্ম থাকে। এরা যেটা করে এই ইমেজ থেকে, হ্যাঁ, এই কার্নেলটা যদি ইমেজের সাথে আপনি মাল্টিপ্লাই করেন তাহলে একটা স্পেসিফিক আউটপুট এখান থেকে তৈরি হয়। ফর এক্সাম্পল, কিছু কার্নেল আছে যে কার্নেল কাজ হচ্ছে ভার্টিক্যাল লাইন ডিটেক্ট করা। ভার্টিক্যাল লাইন মানে কি, মানে একটা ছবির ভিতরে কোথায় কোথায় ভার্টিক্যাল লাইন আছে সেগুলো সে কার্নেল ডিটেক্ট করবে। তার মানে আপনি ছবির সাথে যদি কার্নেল মাল্টিপ্লাই করেন তাহলে যেখানে যেখানে ভার্টিক্যাল লাইন আছে আউটপুট হিসেবে শুধু সেখানে সেখানে কিছু কিছু দাগ পাবেন, বাকি সবগুলো কালো। আবার কিছু কার্নেল আছে যেগুলো হলো গোল্ড, মানে রাউন্ড ডিটেক্ট করতে পারে, তার মানে এই কার্নেল দিয়ে যদি আপনি ইমেজকে মাল্টিপ্লাই করেন তাহলে আউটপুট হিসেবে যেখানে যেখানে রাউন্ড আছে রাউন্ড গুলা ফুটে উঠবে, বাকি সব কালো হয়ে যাবে। তার মানে দেখেন, আমি যে ইমেজটা আমার কাছে ছিল, এই ইমেজের যে জায়গাতে স্ট্রাকচার আছে, যে জায়গায় আমাদের কাছে মানে কোন একটা স্পেসিফিক মানে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা কিন্তু বিভিন্ন কার্নেল আপনাকে বের করতে সাহায্য করতেছে। এমন যদি হইতো যে বা ব্যাকগ্রাউন্ডের আপনার কাছে এরকম একটা ছবি আছে, ছবির ব্যাকগ্রাউন্ড সব ব্ল্যাক, তাহলে কার্নেল কি করবে দেখেন, সে শুধু এইটুকুকে ইম্পর্টেন্স দেবে, কারণ তার কাজই হচ্ছে স্ট্রাকচার বের করা, বিভিন্ন স্ট্রাকচার, সেটা ভার্টিক্যাল স্ট্রাকচার হইতে পারে, সেটা মানে রাউন্ড হইতে পারে, সেটা স্কোয়ার হইতে পারে। এই স্ট্রাকচারগুলো যদি সে নিয়ে কাজ করে, সে অলওয়েজই সে কি করবে, এই পিকচারগুলোকে রিডিউস করে ফেলবে, সে শুধু এইটুকু স্ট্রাকচারগুলোকে আউটপুট হিসেবে সে প্রকাশ করবে। তার মানে যেইটা আমি প্রথম থেকে বলে আসতেছি যে যে প্রবলেমটা আমাদের কাছে ছিল সেই প্রবলেমগুলো কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। প্রথম কথা, সে কিন্তু পিক্সেলের সংখ্যা কমাই ফেলতেছে, যে যার জন্য আমাদের সুবিধাটা হচ্ছে, প্রথম সুবিধাটা। সেকেন্ডটা কি, সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে স্ট্রাকচারাল ফিচারগুলো আরো অ্যাকুরেটলি বের করে ফেলতেছে, তার কাজ স্ট্রাকচারাল ফিচার বের করা, ঠিক আছে? তো এইটা আমাদের কাছে এই স্পেসিফিক ফিচারটা করতেছে। সো আমি যে প্রসেসটা বললাম এটাই বেসিক্যালি, এটা আপনি কার্নেলটা দিয়ে প্রথমে এই 4টা ঘরে আনবেন, তারপরে এক ঘর ডান মুভ করে এখানে নিবেন, তারপরে এক ঘর ডানে মুভ করে, তারপরে এরকম করে করে আপনি কার্নেল দিয়ে মুভ করবেন, ঠিক আছে? মুভ করে করে আপনি ডেটা তৈরি করবেন। এবং এই ঘরে যখন থাকবে কার্নেল তখন এই প্রথম ডেটা তৈরি হবে, এই ঘর যখন থাকবে তখন দ্বিতীয় ডেটা তৈরি হবে, এই ঘরে যখন থাকবে তখন তৃতীয় ডেটা তৈরি করবে, এরকম একইভাবে একদম লাস্ট ঘরে যখন থাকবে তখন লাস্ট ডেটাটা তৈরি হবে। তার মানে এই ডেটাটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট ডেটাটা, আউটপুট ইমেজটা বা ট্রান্সফর্ম ফিচারের ইমেজটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। সো বেসিক্যালি এটা এইভাবে কাজ করে। দেখেন, আপনি এক ঘরে করে মুভ করবেন, একটা করে ডেটা তৈরি হবে এবং এটা এরকম করে আসবে। এই যে এইটা হলো এখন কার্নেলের বৈশিষ্ট্য, এই যে দিস ওয়ান, এই যে এইগুলো হচ্ছে আমাদের কার্নেল, স্পেশাল কার্নেল, ঠিক আছে? তো এই কার্নেল গুলো দেখেন কি করে, দেখেন
এই প্রথম কার্নেলটা কি করতেছে, কিছুই করতেছে না, এটাকে বলা হয় আইডেন্টিটি কার্নেল। এটা যেটা করে জাস্ট ইমেজ যা ছিল হবু তাই রিটার্ন করে, তার কোনো কাজই করে না, সে কিছুই করে না, ঠিক আছে। আচ্ছা, এই কার্নেলগুলো দেখেন কি করে। এই তিনটা কার্নেলের বৈশিষ্ট্য হচ্ছে, এ হলো এজ ডিটেকশন করতে সাহায্য করে, মানে একটা ছবিতে কোথায় কোথায় এজ আছে দেখেন, এই কার্নেলটা সবচেয়ে ভালো। এই কার্নেলে দেখেন সুন্দর করে কিছু এজ পাওয়া যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে কিছু কিছু এজ বোঝা যাচ্ছে, এই স্ট্রাকচারে কিছু ছবির কোথায় কোথায় এজ আছে এগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই ফিচারটা, এই কার্নেলটা কি করে, এই কার্নেলটা শার্পেন করে, মানে একটা ছবি যেটা ইনপুট হিসেবে দিলেন ওটাকে আরো শার্প করে দেবে, ছবিটা আউটপুট হিসেবে আরো শার্প হবে। আপনি যদি এই কার্নেল দিয়ে কনভলিউট করেন বা যেরকম করে কনভলিউশন করেন, তাহলে আপনি আউটপুট হিসেবে এরকম স্ট্রাকচার, এই আরো শার্প ছবি পাবেন। তাহলে দেখেন স্ট্রাকচারটা সুন্দর হয়ে গেল না আউটপুট হিসেবে। তো এই কার্নেলগুলো এরকম করতেছে। এই কার্নেল কি করে, ব্লার করে দেয়। এই কার্নেল কি করে, এই কার্নেল ব্লার করে দেয়। এরকম কয়েকটা কার্নেল আছে, বক্স ব্লারিং কার্নেল আছে, গসিয়ান কার্নেল আছে, এগুলো হচ্ছে ব্লার করে দেয়, ঠিক আছে। তো আমাদের মনে হইতে পারে যে আমরা স্যার কেন ব্লার করার কার্নেল ইউজ করতেছি, সেটা তো স্ট্রাকচার নষ্ট করে দিচ্ছে। না, কিরকম, ধরেন আপনার কাছে ছবি আছে, যে ছবির ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে, মানে ধরেন ছবিটা খুব নয়েজি এনভায়রনমেন্টে তুলছেন, অনেক লো লাইটে তুলছেন, তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়েজ চলে আসে। তো নয়েজ গুলাকে রিমুভ করার জন্য ব্লার করতে হয় ছবিকে। এটা আপনার ইমেজ প্রসেসিং পড়লে বুঝতেন যে তখন বেসিক্যালি আপনার যদি ডেটা সেটে এমন ছবি থাকে যে ছবিতে অনেক লো কোয়ালিটির ছবি আছে, তখন আসলে ব্লার কার্নেলটা ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে কার্নেলের বৈশিষ্ট্য। কার্নেল করলে বেসিক্যালি আমরা এই সুবিধাটা পাই আর কি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট মিনিট। ওকে, সো আরেকটা স্পেশাল, মানে কনভলিউশনের সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে, খুবই সিম্পল। এটাকে বলে পুলিং করা। পুলিং মানে কি, আপনি পুলিং একটা সাইজ বলে দিবেন, ধরেন 2x2 পুলিং বা 3x3 পুলিং। এটা যেটা করে, আপনি যেই সাইজটা বলবেন সে ছবি থেকে ওই সাইজের অংশ কেটে নিবে, এবং ওইটুকু সাইজের মধ্যে বা ওইটুকু অংশের মধ্যে যে ডেটাগুলো আছে, যে পিক্সেল ভ্যালুগুলো আছে, এদের মধ্যে যেই হাইয়েস্ট পিক্সেল ভ্যালুটা আছে সেটাকে সে আউটপুট হিসেবে রেখে দেবে শুধু। মানে এই পুরো অংশের জন্য সে শুধু একটা ভ্যালু রাখবে, এই পুরো অংশের জন্য সে শুধু একটা ভ্যালু রাখবে, এই পুরো অংশের জন্য সে শুধু একটা ভ্যালু রাখবে, এবং সেই ভ্যালুটা হবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, সরি, সেই ভ্যালুটা হবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তো এটাকে বলা হয় ম্যাক্স পুলিং। আরেকটা পুলিং আছে, সেটাকে বলে এভারেজ পুলিং। এভারেজ কি, জাস্ট কথা শুনে বুঝতেছেন যে এই চারটা ভ্যালুর মধ্যে যে এভারেজ ভ্যালুটা আছে সেটা সে এখানে রাখবে, এবং এই চারটার যে এভারেজ ভ্যালু সেটা এখানে রাখবে, এই চারটার যে এভারেজ ভ্যালু সেটা এখানে রাখবে। এটাকে বলা হয় পুলিং করা। এটাও বেসিক্যালি মানে কম্পিউটার বা ইমেজ মানে স্ট্রাকচার রিকনস্ট্রাকশনে বা স্ট্রাকচার মানে রাখাতে এটা আসলে অনেক বড় একটা হেল্পফুল ভূমিকা পালন করে আসলে, ঠিক আছে। পুলিং করাও করার কনভলিউশন তো করে, এটা আমরা দেখে আসলাম, ঠিক আছে। বেসিক্যালি আপনারা যে কনভলিউশন বা সিএনএন এর যে নেটওয়ার্কটা দেখবেন, এটা দেখতে অনেকটা এরকম, যে ধরেন এই যেটা ইমেজ দিলাম আমরা 28x28 সাইজের, এখানে বেসিক্যালি একটা কার্নেল থাকে না কখনোই। মানে ধরেন একটা ছবিতে তো অনেক ফিচার থাকতে পারে, এই ভার্টিক্যাল ফিচার, রাউন্ড ফিচার, তারপর স্কোয়ার ফিচার, তারপরে এরকম হতে পারে যে শার্পেনিং করার ফিচার, এ শার্পেনিং করা লাগতে পারে ছবিরে, তারপরে ব্লার করা লাগতে পারে, অনেক কিছু করা লাগতে পারে। সো আপনার যত কিছু করা লাগতে পারে প্রত্যেকটা জন্য আপনি একটা কার্নেল বরাদ্দ করলেন। একটা কার্নেল রাখলেন শার্পেন করার জন্য, একটা কার্নেল রাখলেন যেটা করবে হচ্ছে ব্লার করবে, একটা কার্নেল রাখলেন যেটা করবে হচ্ছে রাউন্ড ফিচার ডিটেক্ট করবে। এরকম অনেকগুলা কার্নেল আপনি পরপর করে সাজালেন, সবগুলা দিয়ে আপনি একটা একটা করে তাকে কনভলিউট করলেন, প্রথমটা দিয়ে করলেন, সেকেন্ডটা দিয়ে করলেন। এটা করার ফলে যে রেজাল্টটা তৈরি হলো সেটা এখানে চলে আসলো। পরের কার্নেল দিয়ে যে কনভলিউট করলেন, ওটার যে রেজাল্ট হলো ওটা ধরেন শার্পেনিং করার কার্নেল, সে শার্পেনিং করার রেজাল্টটা ধরেন পরের লেয়ারে চলে আসলো। এরকম করে যতগুলো আপনার কার্নেল দরকার সবগুলো কার্নেলকে আপনি রাখলেন, সবগুলা রেজাল্ট এখানে জমা হলো। এবং অবশ্যই আপনি জানি যে কনভলিউট করার পরে ছবিগুলোর পিক্সেলগুলোর সংখ্যা কমে যায় বা সংখ্যা কমে আসে। দেখেন 28x28 ছিল, এটাকে কনভলিউট করার 24x24 সাইজের কার্নেল দিয়ে আপনারা কনভলিউট করছেন, কনভলিউট করার পরে এটা চলে আসে 12x12 সাইজের ছবি হয়ে গেছে। তারপর এটাকে আবার ধরেন একবার ফার্স্ট লেয়ার একবার করলেন, আবার মনে হলো আরো কনভলিউট করি, আরো ফিচার এক্সট্রাক্ট করি, তখন আপনি আবার কিছু আরো কার্নেল দিলেন, ঠিক আছে, যে কার্নেলটা আবার কনভলিউট করলেন আপনি। তো আবার কনভলিউট করার পরে সেগুলো আরো ছোট হয়ে গেল, ঠিক আছে, এরকম। তারপর ধর আপনি একটু পুলিং করলেন, পুলিং করলে সেগুলো আরো ছোট হয়ে গেল, এরকম করলেন। যতই করবেন জিনিসগুলো ফিচারগুলো ছোট হতে থাকবে, এবং এখানে আপনি এনশিওর করতেছেন যে অলওয়েজ ফিচারগুলো সুন্দর করে এক্সট্রাক্ট করে করে আসতেছে, স্ট্রাকচারাল ফিচারগুলো রিটেন থাকতেছে, স্ট্রাকচারাল ফিচারগুলো অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার সিএনএন এর স্পেশাল ফিচার। এবং যখন আলটিমেটলি একদম লাস্ট ইয়ার আপনি চলে আসেন, যখন আপনার কাছে শিওর আপনি একদম ঠিক স্ট্রাকচারটাকে এখানে নিয়ে আসছেন,
একদম স্ট্রাকচারাল ফিচারটাকে আপনি একদম ভেঙে 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 নিয়ে আসেন, তখন আপনি যেটা করবেন এই যে ফ্ল্যাটেন করে দেবেন। ফ্ল্যাটেন করা মানে হলো এই ডেটাগুলোকে আপনি একটা পুরা লম্বা একটা রথে সাজাই ফেলবেন, এবং লম্বা রথে সাজাইলে পরে এটা হয়ে যাবে x1, এটা হয়ে যাবে x2, এটা হয়ে যাবে x3, পরে হলে এটা আপনার যে নিউরাল নেটওয়ার্কে ঢুকবে, যে যে নিউরাল নেটওয়ার্কটা ছিল মেইন নিউরাল নেটওয়ার্ক যেটা আমরা পড়ে আসছিলাম সেখানে ঢুকবে। তার মানে দেখেন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি এই নিউরাল নেট আমাদের আগের জানা নেটওয়ার্কের আগের কিছু এক্সট্রা নেটওয়ার্ক, এটা করে কি আপনার এই ইমেজের স্ট্রাকচারাল ফিচারটাকে বের করতে সাহায্য করে, বা স্ট্রাকচারাল ইনফরমেশন গুলাকে সুন্দর করে মানে এক্সট্রাক্ট করতে হেল্প করে, যেটা আপনার নিউরাল নেটওয়ার্ক যেটা দিয়ে খুব ইফেক্টিভলি আপনার মানে এই ফিচার গুলাকে দিয়ে আপনার আউটপুটটা অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, এখন দেখেন বেসিক্যালি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে কার্নেল গুলো এখানে দিয়ে দেন, ঠিক আছে, এই কার্নেল গুলা বেসিক্যালি আমরা যে যে কার্নেল গুলো পড়ে আসলাম এরকম কার্নেল গুলো আমরা দেই না, নর্মালি এগুলো আমরা দেই না। ঠিক আছে, নর্মালি এই কার্নেলগুলো আমরা দিই না। কি করি, এগুলো যদি দিয়ে দিতাম আমরা তাহলে বেসিক্যালি এটা হ্যান্ডক্রাফটেড ফিচার ছিল না, আমরা একটা পড়ে আসি সেরকম হতো। ঠিক আছে, বাট এটা বেসিক্যালি হ্যান্ডক্রাফটেড ফিচার না। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা এটা বেসিক্যালি হ্যান্ডক্রাফটেড ফিচার না। আমরা যেটা করি যে এই কার্নেলগুলোর একটা সাইজ বলে দিই, যে ধরেন এই যে 24/24 নিউরাল নেটওয়ার্ক নিজেই শিখে, নিউরাল নেটওয়ার্ক নিজেই শিখে যে কার্নেলের ভ্যালু কত হইলে সে এই ফিচারগুলোরে এফেক্টিভলি আউটপুট মানে আউটপুটে সুন্দর সুন্দর ফিচার কি করলে আসবে, মানে কার্নেলগুলার ভ্যালুগুলা কি কি হইলে সে সুন্দর করে ফিচার এক্সট্রাক্ট করতে পারবে এবং আউটপুটে সুন্দর ফিচারগুলা এই পর্যন্ত আসবে, এটা সে নিউরাল নেটওয়ার্ক নিজেই শিখে। ঠিক আছে, এই কারণে সিএনএন নিজেই হলো একটা ডিপ লার্নিং, মানে ডিপ লার্নিং, সিএনএন নিজে একটা ডিপ লার্নিং, কারণ সিএনএন এর কার্নেল গুলাকেও আমরা নিজেরাও কার্নেল গুলাকেও আমরা বলে দেই না, কার্নেল গুলার ডেটা গুলা কি হবে এটা আমরা বলে দিই না, ওটা নিউরাল নেটওয়ার্ক নিজেই শিখে কার্নেলের কোনটা কিরকম কার্নেল আমি যদি দেই তাহলে যাতে ফিচার সুন্দর করে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি যে এরকম হয় যেটা আমি একটু আগে বলতেছিলাম যে লো লেভেল ফিচার, মিড লেভেল ফিচার বা হাই লেভেল ফিচার কেমন হয় দেখেন আপনারা, আপনি একটা ছবি দিলে সিএনএন যখন এটাকে নিয়ে কাজ করে তখন তার চোখে আসলে এরকম হয়। লো লেভেল ফিচারে দেখেন শুধুমাত্র দেখেন কিছু লাইন বা কিছু সিম্পল স্ট্রাকচার দেখে কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এর চেয়ে একটু মিড লেভেল ফিচার যেগুলো একটু পরের লেয়ারে লার্ন করে সে, ওই লেয়ারটা দেখেন আরেকটু সুন্দর ফিচার লার্ন করে, দেখেন একটু গোল গোল মানে ফিচার লার্ন করতেছে, এখানে দেখেন কিছু যেরকম স্ট্রাকচার লার্ন করতেছে, এখানে কিছু কার্ভ লার্ন করতেছে, এগুলো একটু আরেকটু হাই লেভেলের ফিচার। তার চেয়ে হাই লেভেল ফিচার দেখেন এখানে, এখানে দেখেন এই যে সুন্দর কিছু স্ট্রাকচার লার্ন করছে, এই যে দেখেন চাকা, গাড়ির চাকা লার্ন করতেছে, যে গাড়ির চাকা, এখানে গাড়ির চাকাটা ইম্পর্টেন্ট না, এটা লার্ন করতেছে, এখানে দেখেন জানালার মতো একটা ফিচার লার্ন করতেছে। ঠিক আছে, এরকম তার মানে সে যতই হাই লেভেলে যায় ততই দেখেন বড় বড় ফিচার বা একটু হাই লেভেলের ফিচার, মানে লাইক জানালার কাঁচ, জানালার মানে তারপর হচ্ছে একটা গাড়ির দরজা, গাড়ির হচ্ছে চাকা, এই ফিচার গুলো হচ্ছে হাই লেভেলে যায় সে লার্ন করে, বাট লো লেভেলে শুধু সিম্পল লাইন টাইন এগুলো সে ফিচার লার্ন করে। তার মানে এই লেভেলের যে কার্নেল গুলা থাকে এগুলো হচ্ছে হাই লেভেলের কার্নেল, আর এগুলাতে যে কার্নেল গুলা থাকে এগুলো লাইক সিম্পল কার্নেল। ঠিক আছে, মানে যে কার্নেল গুলা বলতে আমি বুঝাইতেছি যেগুলা দিস ওয়ান, এই যে কার্নেল গুলা এগুলো লো লেভেলের কার্নেল, এগুলো হচ্ছে হাই লেভেলের কার্নেল, কারণ হাই লেভেলের ফিচার তারা শেখায়। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে মেনলি সিএনএন এর মেইন বিষয়, সিএনএন এর মেইন বেসিক আমরা বুঝে ফেলেছি। আপনাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওকে, সো সো বেসিক্যালি আমরা আমাদের মানে সিএনএন এর বেসিক শেষ করে ফেললাম। আপনাদের পরীক্ষায় কেমন আসতে পারে, আপনাদের পরীক্ষায় কি করবে, এরকম একটা কার্নেল দিয়ে দিবে, মানে সরি এরকম একটা ইমেজ দিয়ে দিবে, সবাই একটু ক্লিয়ারলি শুনেন, এরকম একটা ইমেজ দিয়ে দিবে, একটা কার্নেল বলে দিবে, আপনাকে বলবে এটার ফিচার কি হবে, আউটপুট ফিচার। সো আপনাদের এটা ক্যালকুলেট করতে হবে, নিয়মটা মনে রাখবেন কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই যে এটার উপর এটা বসাবেন, এই যে এটা ক্যালকুলেট করবে, আউটপুট হিসেবে এটা আসবে, এরকম এরকম আপনার আউটপুট হিসেবে দেখাইতে বলবে যে কনভলিউট করলে বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা কার্নেলটাকে দিয়ে কিরকম ফিচার সে বানায়, সেই যে ফিচার গুলো তখন এই যে এটা আউটপুট ফিচার হিসেবে আসবে। ঠিক আছে, এরকম আপনাদের পরীক্ষায় আসতে পারে আর কি, যেমন গতবার এরকম একটা প্রশ্ন গুণ করে দেখাবো পরে। হ্যাঁ হ্যাঁ, গুণ করে দেখাবেন, এক্স্যাক্টলি গুণ করে একদম স্টেপ বাই স্টেপ করবেন। ঠিক আছে, বেসিক্যালি এটা অত বড় আসবে না, ছোট লেভেল, আপনাদের কার্নেল হয়তো দিবে একটা 2x2 কার্নেল, ছোট ইমেজ হয়তো দিবে একটা 3x3 ইমেজ, যেটা জাস্ট আপনাদের যাতে টাইম কম লাগে করতে। ঠিক আছে, আচ্ছা তো এরকম আর কি দিতে পারে, তো এইগুলা দিলে আপনারা জাস্ট এইগুলা দেখাবেন আর কি কনভলিউশন কিভাবে হয়। আচ্ছা যাই হোক, তো এখন বেসিক্যালি আপনাদের যেটা বুঝতে হবে, যে জানতে হবে, বেসিক্যালি বুঝতে না, এটা
একদম খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটার ভিশন রিলেটেড প্রবলেমগুলা 3 রকম, মানে অনেক রকমের হয়। একটা হতে পারে এরকম যে আপনি একটা ছবি দিবেন নিউরাল নেটওয়ার্কের ভিতরে, লাইক একটা আর্কিটেকচারের ভিতরে, যে আমাদের এই যে আর্কিটেকচার ছিল এই যে এরকম এই আমি যেই এখন যে 3টা কেস বলবো এগুলো সব চিন্তা করবেন আপনি এখান থেকে শুরু করতেছেন, এই যে এখান থেকে, ঠিক আছে? তো আপনারা একটা কেস হইতে পারে আপনারা যেটা দিলে সেটা জাস্ট একটা ছবি, আপনি ডিলিট করতে চান এই ছবিটা কিসের ছবি, এটা কি ক্যাটের ছবি নাকি একটা ডগের ছবি, জাস্ট এইটা ডিলিট করতে চান। এখন এমন হইতে পারে এই ছবিতে 2টা ক্যাট আছে, এমন হইতে পারে এই ছবিতে জাস্ট একটা কটের মাথা দেখা যাচ্ছে। যেটাই হোক, এই ছবিতে ক্যাট আছে কি আছে না এটা ডিলিট করাকে বলতেছি আমরা অবজেক্ট ক্লাসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কেস হচ্ছে যদি এমন হয় যে আপনি এই ছবিতে কি আছে সেটাও জানেন এবং কোথায় আছে এটাও জানেন, লাইক লোকালাইজেশন, মানে আপনি লোকেটও করতে পারতেছেন একটা বাউন্ডিং বক্স দিয়ে, এটা লাইক একটা বাউন্ডিং বক্স বলি আমরা আমাদের কম্পিউটার ভিশনের ভাষায়। তো একটা বাউন্ডিং বক্স দিয়ে আপনি কোথায় এই অবজেক্টটা আছে সেটাকেও আপনি লোকেট করতে পারতেছেন। এমন যদি হয় এইটাকে আমরা তখন বলি অবজেক্ট ডিটেকশন। সো অবজেক্ট ডিটেকশন ইজ লাইক একটা ছবিতে কোথায় কোন অবজেক্ট আছে এটা ডিটেক্ট করতে পারেন। এটাতে যে সুবিধাটা হয়, একটা ছবিতে এমন হতে পারে যে দুইটা আছে, 2টা অবজেক্ট আছে, ঠিক আছে? তখন আপনি অবজেক্ট ডিটেকশন দিয়ে অ্যাকুরেটলি বলতে পারবেন যে এখানে হইলো ডগ আছে, এখানে হচ্ছে ক্যাট আছে, আর এখানে ছোট্ট একটা হাঁস আছে, যেখানে একটা ডাক আছে, ঠিক আছে? বাট ক্লাসিফিকেশনে যেটা হবে, ক্লাসিফিকেশন যদি কুকুর আর বিড়াল দুটোই থাকে তাহলে আপনার মডেল কনফিউজ হয়ে যাবে, সে কুকুরও বলে ফেলতে পারে, ওইটাকে সে বিড়ালও বলতে পারে, মানে এটা লাইক 50-50 চান্স কোনটা বলবে, ঠিক আছে? বাট অবজেক্ট ডিরেকশনে এই প্রবলেমটা হয় না। অবজেক্ট ডিরেকশনে আপনি যেটাই দিবেন সে ওটার উপর বাউন্ডিং বক্স একে বলে দিবে এইটাই অবজেক্ট এটাই অবজেক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন। ওকে, আচ্ছা। সো এই যে আর্কিটেকচারটা আমরা পড়লাম, ঠিক আছে, এই যে আর্কিটেকচারটা দিস ওয়ান, এই আর্কিটেকচারটা ডিজাইন করা একটা হিউজ টাস্ক। এখন পর্যন্ত যত কম্পিউটার ভিশনের যত রিসার্চ হয়, অনেক ফান্ডামেন্টাল রিসার্চ বেসিক্যালি এটার উপরে হয় যে এই আর্কিটেকচারটা কেমন হলে, এই আর্কিটেকচারটা মানে আমি সিএনএন এর আর্কিটেকচারটা কেমন করব, আমি কয়টা কার্নেল দিব, কয়টা লেয়ার দিব, কার্নেল গুলার সাইজ কেমন দিব, হ্যাঁ, এবং কার্নেল গুলার ভিতরে ডেটা গুলাকে একটু বলে দিব কিনা আগে থেকে, হালকা বলে দিব কিনা, হাফ বলে দিব কিনা, এরকম নানান বিষয়ের উপর বেস করে বিভিন্ন রকম আর্কিটেকচার হয়, ঠিক আছে? এবং বিভিন্ন আর্কিটেকচার বিভিন্ন রকম অবজেক্টিভেশনে কাজ করে, ঠিক আছে? আগে যেটা হইতো, আপনাদের সুন্দর একটা বলি, বিষয় বলি, আপনারা তো আইসিপিসি চিনেন। আইসিপিসি ইজ লাইক ওই যে কোডিং কম্পিটিশন হয়, ঠিক আছে? সো মেশিন লার্নিং বা কম্পিউটার ভিশনেরও এরকম বড় বড় কম্পিটিশন হইতো। ওই কম্পিটিশনগুলো কেমন হইতো, যেমন আপনার ইমেজনেট নামে নাম শুনছেন কিনা, বা হচ্ছে সাইফার 10 এগুলো নাম শুনছেন কিনা, এগুলো হচ্ছে বড় বড় ডেটা সেট, ইমেজের ডেটা সেট, ঠিক আছে? এগুলা এগুলা কি করতো, ইমেজিনের যেটা করতো সে হচ্ছে তারা হলো বড় বড় কম্পিটিশন আয়োজন করতো। এই কম্পিটিশনে কি করতো তারা, লাইক একটা বড় ইমেজ ডেটা সেট দিয়ে দিত, ধরেন সেখানে 1000টা টোটাল মানে জিনিসের ছবি আছে, টোটাল 1000টা অবজেক্টের ছবি আছে, মানে টোটাল ধরেন ওইখানে ছবি থাকতো ধরেন কয়েক লাখ, এবং ওখানে টোটাল 1000 রকম জিনিসের ছবি আছে, লাইক ডগের ছবি আছে কিছু কিছু ছবিতে, কিছু ছবিতে ক্যাটের ছবি আছে, কিছু ছবিতে ধরেন প্যান, তারপর হচ্ছে বেট, হিউম্যান, এরকম নানান জিনিসের ছবি আছে। এরকম মিলে টোটাল 1000টা সাবজেক্টের টোটাল কয়েক লাখ বা কয়েক কোটি ছবি আছে। সো আপনার প্রবলেমটা এটা, এই ছবিটা আপনাদের কাছে দিয়ে দিবে এবং বলে দিবে কোন ছবিতে কি কি আছে, এগুলা আপনার লেবেল করে বলে দিবে তারা। সো আপনাকে যেটা করতে হবে, এরকম আর্কিটেকচার বানাইতে হবে, যে আর্কিটেকচার বানাইয়ে এমন ভাবে বানাইতে হবে যাতে আপনার আউটপুটে আপনি এমন ভাবে মডেলটা যাতে হয় যাতে সে অ্যাকুরেটলি, সবচেয়ে অ্যাকুরেটলি আপনার অবজেক্ট ডিটেক্ট করতে পারে। মানে তখন আবার নতুন নতুন অবজেক্ট দিলে সে অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, লাইক 90% সময় সে ঠিকঠাক ডিটেক্ট করতে পারে। যেন একটা ছবিতে কুকুর আছে, বিড়াল আছে, এরকম অনেক কিছু আছে, তো আপনার মডেলটা যাতে অ্যাকুরেটলি সবগুলা ডিটেক্ট করতে পারে। এমন হতে পারে সে এই ডগ ভিতর থেকে সে ধরেন এখানে একটা ডগ আছে, এখানে একটা ক্যাট আছে, এখানে একটা ডাক আছে, সে ধরেন ডগ আর ডাককে রিড করতে পারলো, ধরেন এমন হতে পারে সে ক্যাটকে রিড করতে পারলো না, ঠিক আছে? এটা যদি হয় তাহলে ধরেন সে তার অ্যাকুরেসি কত, ধরুন 70% বা এরকম বা একটা ছবিতে মানে কয়টা ছবি সে অ্যাকুরেট রিড করতে পারতেছে, এটার উপর বেস করে অ্যাকুরেসি মানে ডিটারমাইন করা হয়। তো এই অ্যাকুরেসি কার কত বেশি, কার মডেলের অ্যাকুরেসি কত বেশি, এটার উপর বেস করে তখন প্রাইজ মানি দেওয়া হতো বা করা হতো, মানে পুরস্কার দেওয়া হতো। তো
এটা মনে হয় লাস্ট হয়েছিল 2016 সালে, ঠিক আছে। এর আগে এটা প্রায় কয়েক বছর পরে পরে হইতো, ঠিক আছে। তো ওই তখন হলো এগুলাতে ফার্স্ট সেকেন্ড হইতো নর্মালি গুগলের কোনো একটা রিসার্চ টিম বা ফেসবুকের রিসার্চ টিম বা এমআইটি রিসার্চ টিম, ঠিক আছে। তারা হলো নানা আর্কিটেকচার বানাইতো এবং তাদের আর্কিটেকচার গুলো পরবর্তীতে আমরা ইউজ করতাম, এবং তাদের আর্কিটেকচারটা খুবই রিলায়েবল এবং খুবই অ্যাকুরেট, মানে এবং খুবই মানে পাওয়ারফুল। এটা তারা ওই 1000টা মানে হিউজ অ্যামাউন্ট অফ ছবির জন্য, আহ, কয়েক কোটি ছবির জন্য সুন্দর করে কাজ করে। এরা তারা এস্টাবলিশ করতো তাদের কম্পিটিশনে, তারপরে মানুষজন এর পরে ওদের আর্কিটেকচার দিয়ে দেয়, নানা রিসার্চ করতো, ঠিক আছে। এরকম ওদের ওই ওদের কম্পিটিশন গুলো দিয়ে এরকম নানান আর্কিটেকচার তৈরি হয়েছে। যেমন ফাস্টেরার সিনের নামে একটা আর্কিটেকচার আছে, যেটা অনেক এরকম আর্কিটেকচারই, বাট ওইটা লাইক ধরেন আরো আরো ধরেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, জাস্ট 2 মিনিট। কোথায় ছিলাম? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ইমেজিনেটে অনেক বড় আর্কিটেকচার হয়, ইমেজিনেটে অনেক বড় কম্পিটিশন হয়, যেখানে হলো এরকম নানান আর্কিটেকচার তৈরি করার জন্য নানান টিম হচ্ছে নানান আর্কিটেকচার তৈরি করে। কেউ ফার্স্ট আর্সেন তৈরি করলো, কেউ হয়তো এসএসডি তৈরি করলো, কেউ রেটিনা তৈরি করলো, কেউ তৈরি করলো হচ্ছে যে রেসনেট বললাম, কেউ তৈরি করছে হচ্ছে ইমেজ কি বলে মোবাইল নেট, হ্যাঁ, এরকম অনেক রকমের নামের আর্কিটেকচার আছে। এইগুলো লাইক এরকমই স্ট্রাকচার, বাট কয়েকটা লেয়ার বেশি কয়েকটা লেয়ার কম, বা কার্নেল কয়েকটা বেশি কয়েকটা কম, এরকম নানান রকমের ভ্যারিয়েশনের উপর ভিত্তি করে নানান রকম স্ট্রাকচার হয়, ঠিক আছে। তো এরকম যত স্ট্রাকচার আছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম করছে বা সবচেয়ে বেশি ইউজ হয় এরকম একটা আর্কিটেকচার হচ্ছে ইওলো বা ইওলো অ্যালগোরিদম। ইওলো অ্যালগোরিদম কি করে? ইউ অবজেক্ট ডিটেকশন করে, নট অবজেক্ট ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন করে, তার মানে সে লোকালাইজও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এটা এটা কেন এত বেশি কাজ করছে? কারণ এটা অনেক ফাস্টার। এটা দিয়ে আপনি যখন অবজেক্ট ডিটেক্ট করবেন দেখবেন যে এটার যে আউটপুটটা আসবে ওই ভিডিওতে দেখবেন খুবই 30 fps এ 40 fps এ সে হচ্ছে ডিটেকশন করতে পারে। একটা ভিডিও আপনি দিলেন, ওই ভিডিওতে সে 30 fps এ ডিটেক্ট করতে পারে, তার মানে কত ফাস্ট সে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। তারপরে একিউরেসি অনেক হাই, ঠিক আছে। তারপরে এগুলার এই মডেল গুলাকে আপনি যদি এই আর্কিটেকচার গুলাকে যদি আপনি আপনার ঘরের ছবিগুলো দিয়ে ধরেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু ছবি দিয়ে ট্রেন করবেন। আপনার যেগুলো ছবি দিয়ে সে ট্রেন কখনো হয় নাই, সে ধরেন ট্রেন হয়েছে আমেরিকার কিছু ছবি দিয়ে, আপনি যাচ্ছেন বাংলাদেশের কিছু ছবি দিয়ে ট্রেন করবেন, তাহলে আপনি যে ট্রেন করতে চান সেটা অনেক ইজিলি করতে পারবেন, নতুন করে ট্রেন করতে পারবেন, তখন আবার আপনার ছবিগুলা দিয়ে সে কাজ করতে পারবে, কাজ করবে, ঠিক আছে, চিনবে সে, ঠিক আছে। তো এই জন্য এটা অনেক ভালো। তো ইওলোকে বেসিক্যালি বলা হয় ইউ অনলি লুক ওয়ান্স, মানে সে বেসিক্যালি একটা ছবিকে একবারই দেখে, একটা ছবিকে সে একবারই অ্যানালাইসিস করে এবং একবার অ্যানালাইসিস করেই সে বলে ফেলতে পারে যে কোথায় কোন অবজেক্টটা আছে, ঠিক আছে। এবং এই ইওলোর কিছু মানে মানে কিছু স্পেশাল ফিচার থাকে, এগুলো লাইক আপনারা বুঝবেন না, এগুলো একটু টাফ জিনিস, একটু কমপ্লেক্স, মানে এগুলোকে ভালো করে বুঝতে গেলে এগুলো বুঝতে হয়। যেমন হচ্ছে রেসিডুয়াল ব্লক নামে জিনিস আছে, বাউন্ডিং বক্স রিগ্রেশন নামে, ইন্টারসেকশন ওভার ইউনিয়ন আইওইউ বলে, এই জিনিসগুলো আছে। বাট এত এইগুলার মানে বেসিক আপনার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট বুঝলেন যে এটা কিছু কি বলে স্পেশাল ফাংশনালিটি আছে বা টেকনিক আছে যেগুলো দিয়ে সে হচ্ছে বেটার রেজাল্ট অ্যাচিভ করছে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে? অ্যালগোরিদমটা খুবই ইজি, জাস্ট একবার দেখলে বুঝবেন। সে কি করে, একটা পুরা ছবিরে
এবার ইয়েলো অ্যালগরিদমটা এরকম, সে একটা পুরো ছবির একটা নির্দিষ্ট অংশে বিভক্ত করে। ফর এক্সাম্পল সে এই ছবিটাকে 9টা ভাগে বিভক্ত করলো, 1 2 3 এরকম করে 9টা ভাগে বিভক্ত করলো, ঠিক আছে। সো সে ডিটেক্ট করতে চাচ্ছে এখানে কি অবজেক্ট আছে, ঠিক আছে। সো সে ধরেন ডিটেক্ট করতে চাচ্ছে এখানে কার আছে কিনা। সো সে যেটা করে সে হলো একটা একটা করে গ্রিড হাতে নেয় বা একটা একটা করে প্রশ্ন হাতে নেয়। ধরেন এটাকে সে প্রথমে হাতে নেয়, হাতে নিয়ে এসে দেখে, সরি, সেটাকে এই প্রথম গ্রিডটাকে হাতে নিয়ে এসে দেখে যে এখানে কি কোনো অবজেক্ট আছে কিনা, এই গ্রিডের ভিতরে কোনো অবজেক্ট আছে কিনা, বা এই গ্রিডের ভিতরে কোনো অবজেক্টের সেন্টার আছে কিনা। যদি থাকে সে বলে এই জায়গায় একটা অবজেক্ট আছে এই গ্রিডে, ঠিক আছে। তো দেখেন এখানে কোনো অবজেক্ট নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নেই, এইখানে একটা অবজেক্ট আছে এবং সেটার সেন্টারটা কোথায়, সে সেন্টারটা বের করে ট্রাই করে, এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে। তো যখন সে সেন্টার বের করে ট্রাই করে, তারপর সে বের করে ট্রাই করে এটার বাউন্ডিং বক্সটা, মানে এটা কতটুকু লম্বা কতটুকু উইথ, এটা বের করে ট্রাই করে, ঠিক আছে। তো সে এরকম দেখেন এখানে সে ট্রাই করলে এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নেই, এরকম করে নানান জায়গায় কোনো অবজেক্ট নাই অবজেক্ট নেই এরকম আসলো, বাট সে আলটিমেটলি যায় দেখলো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এবং সে সেটাকে বলে এটা একটা কার, এবং সে শিওর হলো 95% সে শিওর এখানে একটা কার আছে, ঠিক আছে। দেখেন এখানে যে বাউন্ডিং বক্স গুলো আসছে এটাও কিন্তু একটা রেজাল্ট, মানে এটাও সে কিছু না কিছু ডিটেক্ট করছে। ফর এক্সাম্পল সে হয়তো ডিটেক্ট করছে এখানে একটা কলম পড়ে আছে, হয়তো ডিটেক্ট করছে এখানে একটা কি বলে এখানে হচ্ছে একটা টেবিল পড়ে আছে, এরকম একটা ডিরেকশন করছে। বা সে কি করছে জানেন, মানে প্রত্যেকটা গিজের জন্য সে একটা করে প্রেডিকশন দেয়, বা এই প্রেডিকশনটার ভ্যালু অনেক কম থাকে। মানে ফর এক্সাম্পল ধরেন সে প্রেডিক্ট করলে এটা আমি এটার এখানে একটা টেবিল আছে, এটার আমি কনফিডেন্স হচ্ছে 0.03%, এখানে একটা ইয়ে আছে টেবিল ল্যাম্প আছে, এটার প্রেডিকশন হচ্ছে ধরেন 0.1%। তো এরকম নানান কিছু বের করে, বাট সে সবচেয়ে বেশি ভ্যালুটা দেয় হচ্ছে এটার জন্য, কারণ সে এখানে কনফিডেন্ট যে এখানে 90% শিওর এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এই কারণে বেসিক্যালি যেটা হয় যে সে আউটপুট হিসেবে তখন এটা আসে, ম্যাক্সিমাম যে প্রবাবিলিটিটা আসে সেটারই আউটপুট হিসেবে আসে। তার মানে এখান থেকে আউটপুট হিসেবে শুধুমাত্র আসবে হচ্ছে কার। এটাই হলো বেসিক্যালি ইউএলওর অ্যালগরিদম। ওকে, সো আমরা আজকে বেসিক্যালি কম্পিউটার ভিশনের বেসিক এবং কম্পিউটার ভিশনের মেইন বিষয়গুলো দেখে ফেলেছি। আমাদের নেক্সট ক্লাস খুবই ছোট্ট একটা ক্লাস হবে, মানে লাইক আমাদের ম্যাক্সিমাম টপিকই শেষ, ঠিক আছে। আমি জাস্ট নেক্সট ক্লাসে কয়েকটা টাইপের প্রশ্ন একটু ডিসকাশন করব, ঠিক আছে, কয়েকটা টাইপের প্রশ্ন ডিসকাশন করব এবং একটু মানে করার ট্রাই করব, দেখানোর ট্রাই করব যে মানে আমরা একটু রিভিউ করার ট্রাই করব যে আমাদের মানে সিলেবাসে কখন কি কোথায় কি কি ছিল এবং কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে জানা ট্রাই করব বা দেখানোর ট্রাই করব। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?